আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন শেখ। আজকে তোমাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাবের আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি। তো আমরা আজকের ক্লাসটিতে মূলত দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেখানে আমরা প্রথমে বেসিক যে তথ্যগুলো অব্যবসায়ী প্রতিষ্ঠান সম্পর্কে জানা প্রয়োজন সেগুলো জানবো। এরপরে আমাদের সৃজনশীল সমাধান করতে যে ছকগুলো প্রয়োজন রয়েছে বা যে বিষয়গুলো জানা প্রয়োজন রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং এরপরে আমরা সৃজনশীল আলোচনা করব এবং সর্বশেষ তোমাদের কিছু প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত সালে বোর্ড পরীক্ষায় এসেছে এবং অনুশীলনের জন্য তোমাদের জন্য খুবই প্রয়োজন। তো আজকের ক্লাসটিতে মূলত আমরা এই অব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে একেবারে শুরু থেকে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়বো। তো তোমরা যারা ক্লাসটি করছো মনোযোগ দিয়ে সম্পূর্ণ ক্লাসটি করার চেষ্টা করো। আশা করি এই ক্লাসটি করলে তোমাদের এই দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় সংক্রান্ত আর কোনো কনফিউশন থাকবে না। এছাড়াও যদি কোনো এরপরেও যদি কোনো সমস্যা থাকে তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারো। তো চলো আর দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করে দিই। প্রথমে আমাদের যে স্লাইডটি রয়েছে আমরা একটু দেখি। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ধারণা, তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান মূলত কি নিয়ে কাজ করে বা অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি, এগুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো, এগুলো মূলত এমসিকিউ এর জন্য আমাদের জরুরিভাবে জানা প্রয়োজন, কারণ এমসিকিউতে কিন্তু শুধুমাত্র গাণিতিক সমস্যা আসে না, বরং আমাদেরকে বিভিন্ন ছোট ছোট তথ্যও জানতে হয়। জ্ঞানমূলক তথ্য হোক বা সেটা অনুধাবনমূলক হোক। দেখো, যেসব প্রতিষ্ঠান ব্যবসা সংক্রান্ত কার্যাবলী পরিচালনার উদ্দেশ্যে প্রতিষ্ঠিত না হয়ে দেশ ও জনগণের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। দেখো, দেশ ও জনগণের কল্যাণের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়। কিসের জন্য প্রতিষ্ঠিত না হয়ে? ব্যবসায় সংক্রান্ত কার্যাবলী। ব্যবসায় সংক্রান্ত কার্যাবলী, এখন এই ব্যবসায় সংক্রান্ত কার্যাবলীর উদ্দেশ্য কি? মুনাফা অর্জন করা। কিন্তু অব্যবসায়ী প্রতিষ্ঠান কি করে? এই মুনাফা অর্জনের উদ্দেশ্যকে বাইরে রেখে মূলত হচ্ছে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য প্রতিষ্ঠা লাভ করে। এরপর দেখো, এসব প্রতিষ্ঠান সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না, যে এখানেই বলছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় না। এরপর দেখো, এদের প্রধান কাজ হচ্ছে জনগণের সেবা করা, যেমন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ক্লাব, লাইব্রেরি, সমিতি, মাদ্রাসা, হাসপাতাল, এতিমখানা, বৃদ্ধাশ্রম ইত্যাদি। তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোর নাম বললাম, এরা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠান। এদের মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন করা নয়, বরং কি দেশ ও জনগণের কল্যাণ সাধন করা। এখন আমরা এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে ধরন রয়েছে এগুলো একটু পড়বো। তার পূর্বে আমরা একটু দেখে নিই যে অব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা প্রথমে জেনেছি যে এর মুখ্য উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। তারপরেও কিছু কিছু অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে যারা মুনাফা ভোগ করে বা মুনাফা আয় করে বা মুনাফা অর্জন করে। দেখো, এখানে বলা হচ্ছে কোনো কোনো অব্যবসায়ী প্রতিষ্ঠানের সদস্য সমাজের কল্যাণমূলক কাজের সাথে, দেখো এই যে কল্যাণমূলক কাজ, আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে দেশ ও জনগণের কল্যাণ করা। তো এই কল্যাণমূলক কাজের পাশাপাশি চাইলে মুনাফা অর্জন করে থাকে। এটা কি? কিছু কিছু প্রতিষ্ঠান, এ ধরনের প্রতিষ্ঠান হলো, এ ধরনের মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম, হতে পারে আইনজীবী সংঘ, হতে পারে প্রকৌশলী সংঘ, এরকম আর কি। অর্থাৎ যেসব পেশাজীবী সংগঠনগুলো রয়েছে যারা সেবা প্রদান করে, যারা প্রত্যক্ষ সেবা প্রদান করে, তাদের মূল উদ্দেশ্য জনকল্যাণ করা, কিন্তু পাশাপাশি তারা কি করে? মুনাফা অর্জন করে থাকে। তো এজন্য আমরা বলছি যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সদস্য ও জনগণের সেবা করা। এখন এই সদস্য কারা? যদি ক্লাব বা সমিতি হয় তাহলে সেই ক্লাব বা সমিতির সদস্যদের কল্যাণ সাধন করা। আর এছাড়া এমনি যেগুলো হচ্ছে সাধারণ অব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তারা হচ্ছে জনগণের কল্যাণ সাধন করে। এছাড়া আরো এক ধরনের প্রতিষ্ঠান আমরা দেখলাম, যেটা হচ্ছে অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান। তাদের কাজ হচ্ছে কল্যাণমূলক কাজের সাথে মুনাফা অর্জন করা, অর্থাৎ কল্যাণমূলক কাজ করার পাশাপাশি মুনাফা অর্জন করা। এরপরে দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানকে আমরা মোটা দাগে মূলত দুই ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে মুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান, যার উদাহরণ আমি একটু আগে দিয়েছিলাম যে আইনজীবী ফার্ম, তারপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা হিসাব রক্ষকদের ফার্ম, এরকম আর কি। আর অমুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে তোমরা দেখেছো স্কুল, কলেজ, মাদ্রাসা, বিভিন্ন ক্লাব, মসজিদ, এগুলো হচ্ছে আমাদের কি? অমুনাফাভোগী অব্যবসায়ী প্রতিষ্ঠান। অর্থাৎ এই প্রতিষ্ঠানগুলো সদস্যদের চাঁদার মাধ্যমে চলে থাকে। তো এই হচ্ছে আমাদের দুইটা প্রতিষ্ঠান। এখন দেখো, অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস কি? আমরা যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎসকে দুই ভাগে ভাগ করেছিলাম মেজর ক্যাটাগরিতে। একটি হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, অথবা হচ্ছে মূলধন জাতীয় ব্যয়, এবং আরেকটি ক্যাটাগরি ছিল মুনাফা জাতীয়, যেখানে মুনাফা জাতীয় আয় এবং ব্যয় ছিল। তো অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রেও আমরা এরকম মেজর বা প্রধান দুইটি ক্যাটাগরিকে ভাগ করতে পারি, আয় এবং ব্যয়কে। তো আয় এবং ব্যয়কে আমরা মূলত মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় এই দুই ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো প্রথমে আমরা আয়কে যদি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় শ্রেণীতে ভাগ করি তাহলে দেখো কি হয়।
তাহলে একটি হচ্ছে মূলধন জাতীয় আয়, আরেক পাশে রয়েছে আমাদের মুনাফা জাতীয় বা রাজস্ব জাতীয় আয়। মুনাফা জাতীয়র অপর নাম হচ্ছে রাজস্ব জাতীয়, যেটি আমরা পূর্বের ক্লাসেও মানে পূর্বে আমরা যখন প্রথম পত্র পড়েছি তখন মুনাফা জাতীয় মূলধন জাতীয় পড়ার সময় আমরা এটাও কিন্তু পড়েছি। তো দেখো বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান বা সরকারের কাছ থেকে অব্যবসায়ী প্রতিষ্ঠান যে বড় অঙ্কের অনুদান পায়, তাহলে বড় অঙ্কের যে অনুদানগুলো পায় বা যে চাঁদা পায় সেগুলো হচ্ছে কি মূলধন জাতীয় আয়। এটি একটি অনিয়মিত আয়, এটি একটি অনিয়মিত আয়, অর্থাৎ এটা সব সময় অর্থাৎ প্রত্যেক মাসে বা প্রত্যেক দিনে বা প্রত্যেক বছরে হয় না, বরং এটা খুবই অল্পবার, খুবই কয়েকবার, খুবই অল্প সংখ্যক বার হয়ে থাকে। এরপর বলছে জাতীয় আয়ের ফল, এ জাতীয় আয়ের ফলাফল দীর্ঘমেয়াদী হয়। যেহেতু বড় অঙ্কের এবং অনিয়মিত আয়, তো এটার ফলাফল দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ এই আয় দিয়ে বা এই প্রাপ্তি দিয়ে আমরা দীর্ঘ দীর্ঘমেয়াদী সুফল ভোগ করতে পারি। যেমন আমাদের কেউ ধরো 1 কোটি টাকা অনুদান দিল কোনো একটা প্রতিষ্ঠানকে, তো সেই প্রতিষ্ঠানটা 1 কোটি টাকা দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের সম্পদ কিনলো, তো সেই সম্পদ ধরো আসবাবপত্র, জমি, তো এগুলো থেকে দীর্ঘমেয়াদী সুফল পাবে। এরপর দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠান দৈনন্দিন পরিচালনা কাজে এই অর্থ ব্যয় না করে মূলধন তহবিল, এই অর্থ কোথায় ব্যয় করে? মূলধন তহবিল বৃদ্ধি, বিশেষ তহবিল গঠন বা সম্পদ অর্জনে ব্যয় করে থাকে, যেটি তোমাদেরকে একটু আগে বলছিলাম যে জমি ক্রয় করলো, আসবাবপত্র ক্রয় করলো, অফিস সরঞ্জাম ক্রয় করলো। যেমন দান অনুদান, তাহলে এই যে মূলধন জাতীয় আমাদের আয় বা প্রাপ্তি রয়েছে, এগুলোর এক্সাম্পল হতে পারে দান বা অনুদান, আজীবন সদস্যদের চাঁদা, উইলকৃত ধন সম্পত্তি, বিশেষ তহবিলে প্রাপ্তি, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ, দেখো স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, ঋণ গ্রহণ ইত্যাদি। তাহলে এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। অপরদিকে আমরা যদি মুনাফা জাতীয় আয়তে যাই, সেক্ষেত্রে এই মুনাফা জাতীয় আয় হচ্ছে নিয়মিত সংগঠিত হয়, যেটি আমাদের দৈনন্দিন পরিচালন কার্যক্রম থেকে আসে, যেগুলো হচ্ছে ছোট অঙ্কের হয়, তুলনামূলক মূলধন জাতীয় হচ্ছে অনেক ছোট অঙ্কের হয়। তো এই কথাগুলো এখানে বলছে যে স্বাভাবিক কার্যক্রম, স্বাভাবিক বলতে দৈনন্দিন কার্যক্রম, ধরো একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে, ধরো একটা আহ, একটা হচ্ছে বিক্রয় সমিতি রয়েছে, তো এই বিক্রয় সমিতির কাজ কি? কৃষকদের পণ্য বিক্রয় করা। তো এই পণ্য বিক্রয় থেকে যে লাভটা হয় সেটা হচ্ছে নিয়মিত বা স্বাভাবিক কার্যক্রম থেকে আসে। তো অর্জিত নিয়মিত আয়কে মুনাফা জাতীয় আয় বলে। এই জাতীয় আয় প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয় নির্বাহে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়মিত ব্যয় কোনগুলো? ধরো অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, তারপরে হচ্ছে ধরো যাতায়াত ভাড়া, এগুলো কি নিয়মিত ভাড়া বা নিয়মিত ব্যয়। তাছাড়া এই আয়ের ফলাফল সংশ্লিষ্ট একটি হিসাবকালে সীমাবদ্ধ থাকে। এই যে মুনাফা জাতীয় আয় থেকে আমরা দীর্ঘমেয়াদে সুফল ভোগ করতে পারি না মূলধন জাতীয়র মতো, অর্থাৎ এই আয় দিয়ে আমরা ধরো 1 মাসের ভাড়া প্রদান করলাম, তাহলে 1 মাস সুবিধা পাবো। ধরো একদিন একটা জায়গায় যাওয়া হলো, সেখানে ভাড়া দেওয়া ওই একবারের ভাড়াই কিন্তু কার্যকর হলো। এরপর দেখো যেমন চাঁদা বা প্রবেশ ফি, ভর্তি ফি, সুদ প্রাপ্তি, লকার ভাড়া, খাজনা বা চারণ কর, পুরাতন খবরের কাগজ বিক্রয়, ম্যাগাজিন বিক্রয়, ম্যাগাজিন বাবদ বিজ্ঞাপন বাবদ আয়, খাদ্য পানীয় বিক্রয় ক্যান্টিন থেকে মুনাফা ইত্যাদি, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় আয়ের উদাহরণ। এবার আমরা ব্যয়তে যদি যাই, বলছে মূলধন জাতীয় ব্যয়ের উদাহরণ কোনগুলো? মূলধন জাতীয় ব্যয়, তো এই যে মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে রয়েছে আমাদের স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করে থাকি, সেটি একটি মূলধন জাতীয় ব্যয়, কারণ আমরা দীর্ঘমেয়াদের সুবিধা পাবো। এরপর দেখো বিনিয়োগ, শেয়ার, ঋণপত্র, সঞ্চয়পত্র ইত্যাদি ক্রয়, ভূমি উন্নয়ন বা প্রাঙ্গণ ব্যয়, ভূমির উন্নয়ন অর্থাৎ একটা ভূমি ধরো নিচু আছে বা একটা পুকুর আছে, সেটা ভরাট করে ওখানে একটা অফিস বানানো, এটা হচ্ছে ভূমির উন্নয়ন ব্যয়। বই ক্রয়, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, দালান কোঠার উন্নয়ন, ঋণ পরিশোধ, তো এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় ব্যয়, যার ফলে আমরা কি পাই? দীর্ঘমেয়াদী সুফল ভোগ করি। আর মুনাফা জাতীয় ব্যয় কি? যেগুলো আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য বা আমাদের মূল কাজ, ব্যবসায়ের মূল যে অব্যবসায়ী প্রতিষ্ঠান আছে তার মূল কাজ পরিচালনার জন্য যে ব্যয়গুলো লাগে, এগুলো অনেক হতে পারে। দেখো বেতন, মজুরি, বোনাস, উৎসব ভাতা, খবরের কাগজ, ছাপা, মণিহারি, ভাড়া, কর, বিজ্ঞাপন, বিদ্যুৎ খরচ, ডাক্তার, আপ্যায়ন খরচ, মেরামত ব্যয়, প্রাঙ্গণ কর, প্রাঙ্গণ রক্ষকের মজুরি, দান, বৃত্তি প্রদান, সভা, সেমিনার ইত্যাদি খরচ। এখন প্রত্যেকটা সৃজনশীলে সবগুলো ব্যয় বা সবগুলো আয় থাকবে না, কিছু কিছু থাকবে, সবগুলো কিন্তু থাকবে না। তো আমি এখানে যতগুলো আছে সব দেওয়ার চেষ্টা করেছি, এখানে সবকিছু তোমাদের 1-2 বার পড়ে আত্মস্থ করার চেষ্টা করতে হবে, যেন দেখলে বুঝতে পারো কোনটা মুনাফা জাতীয় আয়, কোনটা মূলধন জাতীয় আয়, কোনটা মুনাফা জাতীয় ব্যয়, কোনটা মূলধন জাতীয় ব্যয়। এরপরে দেখো, এরপরে আমাদের হচ্ছে এই অধ্যায়ের যে মূলধন জাতীয় আয় ব্যয় আইডেন্টিফাই করার পর আমরা যখন সৃজনশীলে যাব, তখন আমাদের কি দেওয়া থাকবে? আমাদের মূলত কয়েকটি ছক বা কয়েকটি সৃজনশীলে কয়েক ধরনের রিকোয়ারমেন্ট বা তোমাদেরকে করতে দেওয়া প্রশ্ন দেওয়া থাকতে পারে। তার প্রথমটি হচ্ছে আমরা দেখব প্রাপ্তি ও প্রদান হিসাব। প্রথম যে হিসাবটি রয়েছে এটা হচ্ছে প্রাপ্তি ও প্রদান হিসাব। তো এই প্রাপ্তি ও প্রদান হিসাবে কি করি আমরা? যাবতীয় আমাদের যে প্রাপ্তি রয়েছে সেগুলো লিপিবদ্ধ করি এবং যাবতীয় প্রদানগুলো লিপিবদ্ধ করি। আর প্রাপ্তি সমূহ হচ্ছে ডেবিট, অর্থাৎ যেগুলো আমরা পাই বা যেগুলো আমাদের আয়ের উৎস, সেগুলো হচ্ছে প্রাপ্তি সমূহ।
আর প্রদান সমূহ হচ্ছে কি আমাদের ব্যয়, যেগুলো আমরা ক্রেডিট করি, অর্থাৎ আমাদের থেকে যা যা যে অর্থগুলো চলে যায় সেগুলো হচ্ছে প্রদান, আর আমাদের কাছে যে অর্থগুলো আসে সেগুলো আমাদের জন্য প্রাপ্তি। তো এই প্রাপ্তি ও প্রদান হিসাব আমরা মূলত শুরু করি প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে। কি দিয়ে শুরু করি? প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে। প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে শুরু করি, এবং সেটা হচ্ছে নগদ এবং ব্যাংক জমার প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে শুরু করি। নগদ তহবিল এবং ব্যাংক জমার প্রারম্ভিক যে উদ্বৃত্ত আছে সেটা দিয়ে শুরু করি। এরপরে আমরা কি করি, আমাদের যে এরপরে আমরা চলে যাই মূলধন জাতীয় প্রাপ্তিতে। কোথায় চলে যাই? মূলধন জাতীয় প্রাপ্তিতে। এই যে এতক্ষণ যে মূলধন জাতীয় প্রাপ্তিগুলো পড়লাম, যে বিভিন্ন আজীবন সদস্যদের চাঁদা এককালীন যে আমরা পেয়ে থাকি সেইগুলো, তো দেখো এই যে মূলধন জাতীয় প্রাপ্তিগুলো আমরা যে অঙ্কগুলো পাবো সেগুলো হচ্ছে আমরা এইখানে লিখবো, যে অ্যামাউন্টগুলো পাবো, অর্থাৎ ডেবিট পাশে লিখবো। এগুলো হতে পারে আজীবন সদস্যদের চাঁদা, উইলকৃত ধন সম্পদ, বিশেষ উদ্দেশ্যে চাঁদা যেটা হচ্ছে বড় অঙ্কের পুরাতন স্থায়ী সম্পদ বিক্রয় হতে প্রাপ্তি, বিশেষ তহবিল হতে প্রাপ্তি, ঋণ গ্রহণ। এখন আমরা ডান পাশে যখন কেটে যাব, যেগুলো আমাদের কাছ থেকে চলে যায় সেই আইটেমগুলো, যেগুলো হচ্ছে মূলধন জাতীয়, যেগুলো অনিয়মিত হয় সেই আইটেমগুলো আমরা ক্রেডিট পাশে লিখবো। তো মূলধন জাতীয় প্রদানের ভিতরে আমাদের দেখো স্থায়ী সম্পত্তি ক্রয়, স্থায়ী আমানত, বিনিয়োগ, ক্লাবের প্রাঙ্গণ উন্নয়ন ব্যয়, দালানের সম্প্রসারণ, বৈদ্যুতিক সংস্থাপন ব্যয়, টেলিফোন লাইন সংস্থাপন, প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন নবায়ন, এগুলো হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রদান। তো মূলধন জাতীয় হওয়ার পরেই আমরা চলে যাব আমাদের মুনাফা জাতীয়। এতক্ষণ ধরে যে আমরা মুনাফা জাতীয় পড়লাম, যেগুলো আমাদের দৈনন্দিন কার্যক্রম থেকে আয় হয়, সেগুলো আমরা আবারও ডেবিট পাশে লিখবো, এই যে মুনাফা জাতীয় প্রাপ্তি। তো এই মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো আমরা আবার ডেবিট পাশে লিখবো মূলধন জাতীয়র পরে। তো মুনাফা জাতীয় প্রাপ্তির মধ্যে দেখো রয়েছে আমাদের চাঁদা, যেটা আমরা নিয়মিত পাই সদস্যদের কাছ থেকে, বা ক্লাবের সদস্য বা সমিতির সদস্যদের কাছ থেকে, বা যে অব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে তার সদস্যদের কাছ থেকে। তো এই চাঁদার ক্ষেত্রে আমরা কি করব? চাঁদার ক্ষেত্রে দেখো যখন আমরা প্রাপ্তি প্রদান হিসাব করতেছি, আমরা কি করতেছি? প্রাপ্তি ও প্রদান হিসাব। এক্ষেত্রে দেখো কি কি যাবে, এক্ষেত্রে দেখো চলতি বছরের চাঁদা যাবে, বিগত বছর থেকে যদি কিছু পাই সেগুলো পাবো, অগ্রিম যদি পাই সেগুলো আমরা যোগ করব। অর্থাৎ এই বছরে যা যা পেয়েছি সবই আমাদের প্রাপ্তির মধ্যে যাবে। এই বছর নগদ টাকা পেলেই বা কোনো কিছু প্রাপ্তি ঘটলেই আমরা সেটা কোথায় নিয়ে যাব? প্রাপ্তি হিসাবে ডেবিট পাশে। এরপর দেখো ভর্তি ফি, প্রবেশ ফি, দান, হল ভাড়া, রুম ভাড়া, নাট্য অভিনয়ের টিকিট বিক্রয়, তারপর খেলাধুলার টিকিট বিক্রয় থেকে আয়, লকার ভাড়া। আর ডান পাশে আমরা যেহেতু মূলধন জাতীয় ব্যয়গুলো লিখেছিলাম এবং ক্রেডিট করেছিলাম, এখন আমাদের মুনাফা জাতীয় ব্যয়গুলো বাকি রয়েছে, তো সেগুলো আমরা লিখবো। বেতন, ভাড়া, মজুরি, বোনাস, উৎসব ভাতা, বিজ্ঞাপন ও প্রচার খরচ, ম্যাগাজিন, এই জাতীয় যাবতীয় যা খরচ আছে সেগুলো আমরা একটু লিখে ফেলবো। তো লেখার পর আমাদের যদি দেখো এখানে আরো আয় রয়েছে, আরো অনেকগুলো মুনাফা জাতীয় আয় রয়েছে, আরো অনেকগুলো মুনাফা জাতীয় ব্যয় রয়েছে, সবগুলো আমাদের প্রত্যেকটা ম্যাথে থাকবে না, এখান থেকে কিছু কিছু থাকবে। তো এই যে বিবিধ আয় শেষ হওয়ার পর এবং এখানে মুনাফা জাতীয় ব্যয়গুলো শেষ হওয়ার পর আমরা দুই পাশের পার্থক্য নির্ণয় করব। অর্থাৎ যেই পাশটা বড় হবে আমরা একটু জায়গা রাখবো নগদ এবং সমাপনী উদ্বৃত্ত আমাদেরকে বের করতে হবে। তো এই সমাপনী উদ্বৃত্ত বের করার জন্য আমরা দুইটা লাইন বা তিনটা লাইন লেখার জায়গা রাখবো এবং একটু নিচের দিকে দাগ দিব। দাগ দিয়ে আমরা জানি যে আমাদের নগদ টাকা কখনো কি হতে পারে না? প্রাপ্তির চেয়ে প্রদান বেশি হতে পারে না। তাহলে স্বাভাবিকভাবে আমাদের ডেবিট পাশটা বেশি হওয়ার কথা। তো আমরা এই যে ডেবিট পাশটা আগে যোগ করব, করে যে অ্যামাউন্টটা হবে সেটা আমরা এই পাশে লিখব, এবং আমরা স্বাভাবিকভাবে আমাদের ব্যয়ের পাশে ঘাটতি থাকবে, যেটা হচ্ছে নগদ তহবিল এবং ব্যাংক জমা, যে যতটুকু আমরা বিয়োগ করে পাবো, এই দুইটার পার্থক্য করে পাবো। অর্থাৎ এই অ্যামাউন্টটা আমরা এখানে লেখার পর যাবতীয় ব্যয় বা মোট ব্যয় বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে সেটাই হচ্ছে আমাদের নগদ তহবিল ও ব্যাংক জমার জের, যেটা পরবর্তী মাসে বা বছরে আমাদের আবার ডেবিট জেরে চলে আসবে। তো এটাই আমার ছিল প্রাপ্তি ও প্রদান হিসাব। অর্থাৎ এখানে যাবতীয় প্রাপ্তি এবং প্রদানগুলো লেখা হয়। অর্থাৎ শুরু করি আমরা মূলধন জাতীয় আয় থেকে, এবং ক্রেডিট পাশে আমরা শুরু করি মূলধন জাতীয় ব্যয় দিয়ে, এরপরে আমরা মুনাফা জাতীয় ব্যয় আবার ডেবিট পাশে দিই, এবং মুনাফা জাতীয় আয় হচ্ছে ডেবিট পাশে দিই এবং মুনাফা জাতীয় ব্যয় ক্রেডিট পাশে দিয়ে আমরা সমাপনী উদ্বৃত্ত নির্ণয় করি, যেটা আমরা শুরু করেছিলাম প্রারম্ভিক উদ্বৃত্ত, নগদ এবং ব্যাংক জমার প্রারম্ভিক উদ্বৃত্ত দিয়ে। তো আমরা ম্যাথ করলে আরো এটার ডিটেলস আমরা বুঝতে পারবো, আমরা একটু পরেই সৃজনশীল করব। সে পর্যন্ত সবাই ধৈর্য ধরো। আমরা এর পূর্বে এই আলোচনাগুলো করে নিলে তোমাদের প্রত্যেকটা ম্যাথ বুঝতে ইনশাল্লাহ সুবিধা হবে। তো আমরা এরপরে আমাদের যে সৃজনশীলে যে রিকোয়ারমেন্টটি থাকে সেটি হচ্ছে আয় ব্যয় বিবরণী। এরপরে আমাদের যে রিকোয়ারমেন্টটি থাকে সেটি হচ্ছে আয় ব্যয় বিবরণী। সেটি কি? আয় ব্যয় বিবরণী। তো এই আয় ব্যয় বিবরণী আমরা একটু আগে প্রাপ্তি প্রদান হিসাব করলাম, সেখানে যাবতীয় প্রাপ্তি এবং প্রদান লিখেছি, অর্থাৎ মূলধন জাতীয় হোক বা মুনাফা জাতীয় হোক। কিন্তু আয় ব্যয় বিবরণীতে আমরা শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয় লিখবো। আয় বিবরণীতে কি লিখবো? শুধুমাত্র আয় বিবরণীতে কি লিখবো? শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ব্যয় লিখবো। শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিখবো। আয় ও ব্যয় লিখবো। শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয় লিখবো কোথায়?
এই যে মূলধন আয় ব্যয় বিবরণীতে। এখন মুনাফা জাতীয় আয় দিয়ে আমরা শুরু করব এবং মুনাফা জাতীয় ব্যয় দিয়ে শেষ করব। এবং পাশাপাশি প্রাপ্তি প্রদান হিসাবে দেখেছিলাম বিগত বছর হোক বা অগ্রিম প্রাপ্তি হোক, সেগুলো আমরা সবই ইনক্লুড করব। কিন্তু আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র নির্দিষ্ট হিসাবকালের জন্য হবে। আয় ব্যয় বিবরণী কি হবে? শুধুমাত্র নির্দিষ্ট হিসাবকালের জন্য হবে, শুধু নির্দিষ্ট হিসাবকালের জন্য হবে, নির্দিষ্ট হিসাবকালের জন্য হবে। এখন এই হিসাবকালের বাহিরে অর্থাৎ বিগত বছরে যদি আয় হয় সেটা আমরা বাদ দিব, অগ্রিম আয় পেলে সেগুলো বাদ দিব, এবং বর্তমান বছরের যদি কোনো বকেয়া থাকে সেটা আমরা কি করব, সেটা আমাদের যোগ করতে হবে। তা দেখো আমরা শুরু করব আমাদের মুনাফা জাতীয় যে আয় ছিল সেটি দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে? মুনাফা জাতীয় যে আয় ছিল সেটি দিয়ে। তো আমাদের মূল আয়ের উৎস আমি পূর্বে বলেছি চাঁদা। তো চাঁদার সাথে আমাদের যদি বিগত বছরের কিছু থাকে, যেহেতু আমরা একটি নির্দিষ্ট হিসাবকালের জন্য করছি, তো বিগত বছরের কিছু থাকলে সেগুলো আমরা বাদ দিব। এবং বিগত বছর, দেখো বিগত বছর মানে কি, ধরো এইটা চলতেছে 2026 সাল, তো 2025 সালের বকেয়া থাকলে, 2025 সালের বকেয়া যদি এই বছর পাই সেটা আমরা বাদ দিব। একইভাবে 2025 সালে যদি কেউ অগ্রিম দিয়ে থাকে, 2025 সালে যদি কেউ অগ্রিম দিয়ে থাকে, সেটা তো হচ্ছে 26 সালে, তো সেটা আমাদের সাথে যোগ করতে হবে। সেটা কি করতে হবে? যোগ করতে হবে। এবার দেখো চলতি বছরের অগ্রিম, চলতি বছরের অগ্রিম মানে কি? এটা 26 সালের জন্য, 2026 সালের জন্য। 2026 বলতেছি, এটা 2026 চলে, তাহলে এটা হচ্ছে 2027 সালের জন্য। এটা 2027 সালের জন্য। চলতি বছরের বকেয়া মানে 2026 সালের বকেয়া, তাহলে এটা আমাদেরকে যোগ করতে হবে। অর্থাৎ যা যা আমরা যদি 26 সালের ম্যাথ করি, 2026 সালের জন্য যদি আমরা ম্যাথ করে থাকি, তাহলে আমাদের 2026 সালে যা যা আছে সেগুলো যোগ হবে, 2027 বা 2025-এ কোনো কিছু থাকলে সেগুলো আমাদেরকে বাদ দিতে হবে। এরপর দেখো অনুদান, ডোনেশন, যেগুলো মুনাফা জাতীয় অংশ যদি থাকে, অর্থাৎ ছোট অঙ্কের কোনো ডোনেশন যদি আমরা পাই, সেগুলো ভর্তি ফি, প্রবেশ ফি, এই অ্যামাউন্টগুলো। এছাড়াও আরও যে মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা, আয়গুলো আমরা পড়েছি, মুনাফা জাতীয় আয়গুলো আমরা পড়েছি সেগুলো। দেখো ধন দৌলত, উইলকৃত ধন দৌলত, এটা আমরা পড়েছিলাম মূলধন জাতীয়র মধ্যে, কিন্তু এর যদি মুনাফা জাতীয় অংশ থাকে, যদি এমন উল্লেখ থাকে যে ধন দৌলতের মুনাফা জাতীয় অংশ, সেটা কিন্তু মুনাফা জাতীয় আয় ব্যয়তে যাবে এবং হচ্ছে আমাদের আয় বিবরণীতে যাবে। তো যাবতীয় আয়গুলো লিপিবদ্ধ করার পরে আমরা এখানে মোট আয় পাবো। কি পাবো? মোট আয় পাবো। তো এই যে মোট আয়, মোট আয় থেকে আমরা কি করব? যাবতীয় যে মুনাফা জাতীয় ব্যয় রয়েছে, যাবতীয় মুনাফা জাতীয় যে ব্যয়গুলো রয়েছে সেগুলো আমরা বাদ দিব। তো এই মুনাফা জাতীয় ব্যয় কি হতে পারে? বেতন যোগ চলতি বছরের বকেয়া। ধরো 2026 সালের আমরা ম্যাথ করতেছি, তো চলতি বছরের বকেয়া মানে কি? 2026 সালেরটাই। আর বাদ কি? চলতি বছরের অগ্রিম, অগ্রিম মানে হচ্ছে 2027 সালে, তাহলে 27 সালের কিছু হলে আমরা বাদ দিব। দেখো বিগত বছরের অগ্রিম মানে 2025 সালের অগ্রিম, তাহলে 2025 সালে যদি কেউ অগ্রিম দেয় সেটা কিন্তু 2026 সালের জন্য। সেটা কোন সালের জন্য? 2026 সালের জন্য। বিগত বছরের বকেয়া, তার মানে এটা 2025 সালের। এরপর দেখো মজুরি, ভাড়া, বিদ্যুৎ বিল, এরকম প্রত্যেকটার সাথে বকেয়া বা অগ্রিম থাকলে আমরা যোগ বিয়োগ করব। সংশ্লিষ্ট হিসাবকালের হলে সেটা যোগ করব, আর সংশ্লিষ্ট হিসাবকাল বাদে পূর্বের বছর বা আগামী বছরের হলে সেগুলো বিয়োগ করবে। এটা হচ্ছে মূল কথা। এরকম আমাদের যে যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়গুলো রয়েছে সেগুলো আমরা কি করব? বিয়োগ করব। তো এই মোট ব্যয় বের করার পরে দেখো, যাবতীয় ব্যয়গুলো করার পর আমরা হচ্ছে যখন মোট ব্যয় পাবো, সেই মোট ব্যয়টা আমরা এইখানে এনে বিয়োগ করব। তো এই যে বিয়োগ করার পর আমরা যে অংশটি পাবো সেটি হচ্ছে আমাদের, আমাদের যদি আয়ের তুলনায় ব্যয় কম হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্যয় অতিরিক্ত আয়। সেটাকে আমরা কি বলবো? ব্যয় অতিরিক্ত আয়। আর যদি আয়ের তুলনায় ব্যয় বেশি হয়ে যায় সেটাকে আমরা বলবো আয় অতিরিক্ত ব্যয়। আশা করি তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। আমাদের বিশদ আয় বিবরণী। আর কি লাগে এই অধ্যায় সৃজনশীল সলভ করতে গেলে? আমাদের আরো একটি বিষয় লাগে, সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এখন আর্থিক অবস্থার বিবরণীকে আমরা দুইটি অংশে বিভক্ত করে আলোচনা করবো। এর দেখো প্রথম যেটি আমরা করেছি এটা হচ্ছে প্রারম্ভিক তহবিল নির্ণয়। কি নির্ণয়? প্রারম্ভিক তহবিল নির্ণয়। অব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়, অর্থাৎ এটা হচ্ছে মূলধনের প্রারম্ভিক অংশ, যেটাকে আমরা আর্থিক বিবরণীর অংশ বলতে পারি। এরপরে আমরা বিস্তারিত আর্থিক অবস্থার বিবরণী দেখব, কিন্তু প্রথমে আমরা দেখে নিচ্ছি প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। কি দেখছি? প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। তো প্রারম্ভিক তহবিল বা প্রারম্ভিক মূলধন নির্ণয় এর আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। কি সূত্র বললাম? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক সম্পদ, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়, মাইনাস কি? প্রারম্ভিক দায়। তাহলে আমাদের যাবতীয় যে প্রারম্ভিক সম্পদ থাকবে সেটা দেখে যাবতীয় প্রারম্ভিক দায়গুলো আমরা বাদ দিব। এখন প্রারম্ভিক সম্পদের মধ্যে কি আছে দেখো, প্রারম্ভিক সম্পত্তি সমূহ, নগদ তহবিল, ব্যাংক জমা, যে প্রারম্ভিক জেদ যদি থাকে, বিগত বছরের বকেয়া আয় সমূহ, অর্থাৎ বিগত বছরের বকেয়া আয়। বকেয়া আয় আমাদের জন্য সম্পদ, বকেয়া আয় সবসময় আমাদের জন্য কি? সম্পদ। বকেয়া আয় আমাদের জন্য সবসময় কি?
সম্পদ। এরপর দেখো বিগত বছরের অগ্রিম, বিগত বছরের কি বিগত বছরের অগ্রিম ব্যয়সমূহ, বিগত বছরের অগ্রিম ব্যয়সমূহ। এবার দেখো প্রারম্ভিক অব্যবহৃত দ্রব্যাদির মজুদ, প্রারম্ভিক বিনিয়োগ, প্রারম্ভিক স্থায়ী সম্পদ, এগুলো করলে আমরা মোট প্রারম্ভিক সম্পত্তি পাই, মোট প্রারম্ভিক সম্পত্তি পাই। সেখান থেকে আমাদের প্রারম্ভিক দায়গুলো বাদ দিতে হবে। বিগত বছরের বকেয়া খরচ, বকেয়া খরচ আমাদের জন্য কি দায়, এক প্রকার দায়। অগ্রিম প্রাপ্তি, অগ্রিম যদি কোনো কিছু পাই সেটাও আমাদের জন্য দায়। বিবিধ প্রারম্ভিক প্রদেয় সমূহ, প্রারম্ভিক তহবিল, বিশেষ তহবিল, ত্রাণ তহবিল, বৃত্তি তহবিল। দেখো প্রারম্ভিক তহবিলের মধ্যে যদি বিশেষ তহবিল, ত্রাণ তহবিল বা বৃত্তি তহবিল থাকে, এগুলো আমরা কাউকে প্রদান করার জন্য গঠন করি। তো অন্যের টাকা আমাদের কাছে থাকবে বা অন্যের তহবিল আমাদের কাছে থাকবে, সেটা হচ্ছে আমাদের জন্য এক প্রকার কি দায়। তো এই দায়গুলো আমরা বাদ দেওয়ার পর যেটি পাবো, তো মোট দায় আমরা পাবো, মোট দায়ের পরে সেটা বাদ দেওয়ার পর যে অংশটি পাবো সেটিকে আমরা বলছি প্রারম্ভিক মূলধন তহবিল। তো এই প্রারম্ভিক মূলধন তহবিলের পরে আমাদের আরেকটি বিষয় রয়েছে এই চ্যাপ্টারের জন্য, সেটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। সেটি কি আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ আমাদের মোট সম্পদ এবং মোট সম্পদ ইকুয়াল টু মোট দায় ও মালিকানা সত্ত্বের যে অংশটি রয়েছে সেটি আমাদেরকে দেখাতে হবে। তো আমরা শুরু করব চলতি সম্পদ দিয়ে। আমরা শুরু করব কি দিয়ে? চলতি সম্পদ দিয়ে। আমরা শুরু করব হচ্ছে চলতি সম্পদ দিয়ে, যেখানে হচ্ছে আমরা নগদ তহবিল, ব্যাংক জমা এবং এইসব ক্ষেত্রে আমরা হচ্ছে সমাপনীটা নিব। এইসব ক্ষেত্রে আমরা কি নিব? সমাপনী যে অংশটা রয়েছে সেগুলো নিব, সমাপনী। এবার দেখো বকেয়া আয় সমন্বয় দেওয়া থাকবে চলতি বছরের চাঁদা, বিগত বছরের চাঁদা যা এখনো বকেয়া, লকার ভাড়া, অর্থাৎ আমাদের বকেয়া চাঁদা যদি কোনো কিছু থাকে সেগুলো হচ্ছে আমরা এখানে দেখাবো। অর্থাৎ বকেয়া যে কোনো সংক্রান্ত, বকেয়া যে কোনো আয় থাকলেই আমরা চলতি সম্পদের মধ্যে দেখাবো। এরপরে দেখো অগ্রিম খরচাবলী, অগ্রিম খরচ আমাদের জন্য সবসময় কি এক প্রকার সম্পদ। তারপরে সমাপনী মজুদ, মণিহারি দ্রব্যাদি, অফিস সরবরাহ, খাদ্য সামগ্রী, ডাক টিকিট, খেলাধুলার সামগ্রী ইত্যাদি। তো এগুলো করার পরে আমরা একটা অংশ পাবো, সেটি হচ্ছে যোগ করার পর মোট চলতি সম্পদ। এরপরে আমরা চলে যাব আমাদের বিনিয়োগে। স্থায়ী বিনিয়োগ যদি কোনো কিছু থাকে সেগুলো আমরা লিখব। বিনিয়োগ, সঞ্চয়পত্র ক্রয়, লগ্নি যোগ নতুন বিনিয়োগ, অর্থাৎ উক্ত বছরের মাঝামাঝি সময়ে যদি বা যে কোনো মাসে যদি কোনো বিনিয়োগ থেকে থাকে তো সেই অ্যামাউন্টটা আমরা যোগ করে এখানে নিয়ে যাব। এরপরে দেখো স্থায়ী সম্পদ, এরপরে রয়েছে আমাদের স্থায়ী সম্পদের অংশ। স্থায়ী সম্পদ হতে পারে খেলাধুলার সরঞ্জাম, ক্লাবের ক্ষেত্রে নতুন ক্রয় থাকলে সেগুলো যোগ করব। যদি কোনো পুরাতন স্থায়ী সম্পদ যদি বিক্রি করে দিই সেগুলো আমরা বাদ দিব। এরপর দেখো সর্বশেষ আমাদেরকে স্থায়ী সম্পদ থেকে পুঞ্জীভূত অবচয়টা বিয়োগ করে দেখাতে হয়। তারপরে দেখো ক্লাব প্রিমিসেস, খেলার মাঠ, এই ধরনের কোনো মাঠ বা হচ্ছে কোনো ভূমি থাকলে সেগুলোতে যদি আমরা কোনো উন্নয়ন ব্যয় করি যার ফলে ওই সম্পদের আয়ুষ্কাল বা ব্যবহার উপযোগিতা বৃদ্ধি পায়, সেগুলো আমরা যোগ করব সম্পত্তির সাথে। অন্যান্য সম্পত্তি যদি কোনো থাকে সেগুলো যোগ, নতুন ক্রয় যদি থাকে, বাদ হচ্ছে বিক্রয়, বাদ পুঞ্জীভূত অবচয় স্থায়ী সম্পদের ক্ষেত্রে। তো এই স্থায়ী সম্পদ করে আমরা একটা অ্যামাউন্ট পাবো এবং উপরের চলতি সম্পদ এবং বিনিয়োগ এবং হচ্ছে স্থায়ী সম্পদ, এই তিনটি অ্যামাউন্ট যোগ করে আমরা এই অংশটা পাবো যেটি হচ্ছে আমাদের মোট সম্পত্তি। তো মোট সম্পত্তির পর আমরা ক্লোজ করে দেওয়ার মতো স্বাভাবিকভাবে আর্থিক অবস্থা বিবরণীর মতো আমরা দায় এবং মূলধন তহবিলে চলে যাব এবং সেটাও শুরু করব চলতি দায় দিয়ে। চলতি দায়ের মধ্যে আমরা জানি বকেয়া, যাবতীয় বকেয়া খরচগুলো যে যায় এবং এরপরে আমাদের অগ্রিম আয় বা অনুপার্জিত আয় থাকলে সেগুলো যাবে। তারপরে অন্যান্য তহবিল থাকলে, তহবিলের কথা তোমাদেরকে পূর্বে বলেছি, তহবিল হচ্ছে আমাদের জন্য অব্যবসায়ী প্রতিষ্ঠানে হচ্ছে দায়। এরপরে দেখো দীর্ঘমেয়াদী দায় হচ্ছে থাকতে পারে কর্জ বা ঋণ হিসেবে, বা 10% ঋণ, 15% ঋণ এই হিসাবে। এরপর দেখো মূলধন তহবিল, এই সবগুলো অংশ যোগ করে আমরা হচ্ছে মোট দায় পাবো, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় যোগ করার পর এবং তহবিলগুলো যোগ করার পর। এবং সর্বশেষ আমরা চলে যাব মূলধন তহবিল, যেখানে আমাদের প্রারম্ভিক তহবিল দিয়ে শুরু হবে এবং এরপরে যোগ অনুদান যেগুলো আমরা হচ্ছে এবছর পেয়েছি, যেগুলো মূলধন জাতীয় অংশ, যোগ উইলকৃত ধন দৌলত, আজীবন সদস্যদের চাঁদা, ব্যয় অতিরিক্ত আয়। তারপরে হচ্ছে আমাদের যদি ব্যয় অতিরিক্ত আয় মানে আমাদের যদি মোট নিট লাভ হয় সেগুলো আমরা যোগ করব, এবং আয় অতিরিক্ত ব্যয় মানে আমাদের যদি ক্ষতি হয় বা আয়ের তুলনায় ব্যয় যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা বাদ দিয়ে দেখাবো। তো এই অংশটা করার পর যে অংশটা হবে এবং উপরের মোট দায়ের অংশের সাথে আমরা যদি যোগ করি তাহলে আমাদের মোট দায় ও মূলধন তহবিল হবে, যেটা আমাদের সম্পদের সমান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের এই অধ্যায়ের বেসিক আলোচনা, যেগুলো আমাদেরকে জানতে হবে, আমাদেরকে সৃজনশীল এবং এমসিকিউ সলভ করার জন্য যে বিষয়গুলো জানতে হবে, যে ছকগুলো তোমাদেরকে একটু আত্মস্থ করার চেষ্টা করতে হবে, কোন কোন আইটেম কোথায় যাবে, কোনটির পরে কোনগুলো যাবে। তো এগুলো জানার পর, এগুলো দেখার পর আমরা আমাদের যে সৃজনশীল রয়েছে সেগুলো একটু যদি সলভ করি তাহলে এতক্ষণ ধরে যা যা শিখলাম সেগুলো তোমাদের জন্য করাটা একটু সহজ হয়ে যাবে। তো আমরা এখন সৃজনশীল প্রশ্নে চলে যাব। এখানে আমি প্রথম একটি সৃজনশীল তোমরা দেখতে পাচ্ছ, সৃজনশীল 1। তো এখানে বলছে উজালা সংঘের 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত বছরের জন্য সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান
বিবরণী নিম্নরূপ। আমরা একটা প্রাপ্তি এবং প্রদান হিসাবে ছক দেখেছিলাম, তো সেই প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া রয়েছে, সেই প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে আমরা উক্ত বছরে বা একটু হিসাবকালে যা যা পেয়েছি কারো কাছ থেকে, মূলধন জাতীয় হোক মুনাফা জাতীয় হোক, সেগুলো দেওয়া আছে ছকে, এবং এরপরে হচ্ছে কিন্তু প্রদানগুলো দেওয়া আছে। তো প্রথমে দেখো আমাদের প্রারম্ভিক জের দিয়ে শুরু হয়েছে, প্রারম্ভিক জের যেখানে নগদ এবং ব্যাংক জমা, এরপরে আমরা যোগ করেছি প্রাপ্তিসমূহ, মানে একটা প্রশ্নেই দেওয়া আছে, যোগ করা আছে প্রাপ্তিসমূহ। তো এই প্রাপ্তিসমূহ হচ্ছে চাঁদা, বৃত্তি, তহবিলের প্রাপ্তি, উইলকিত সম্পদ। তো এইগুলো হচ্ছে আমাদের প্রাপ্তি, এবং মোট প্রাপ্তি হচ্ছে দেওয়া আছে, মোট প্রাপ্তির অংশটা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমাদের বাদ দিয়ে প্রদানসমূহ দেওয়া আছে। কি দেওয়া আছে? প্রদানসমূহ বাদ আকারে দেওয়া আছে, প্রদানসমূহ ছাপা খরচ, এরপরে দেখি আমরা বেতন, মেরামত, এই পর্যন্ত আমাদের দেওয়া আছে। এবং মোট প্রদান বাদ দেওয়ার পর, মোট প্রদান যেটা হইলো ৬২,০০০, এই অংশটা বাদ দেওয়ার পর দেখো প্রাপ্তি ছিল আমাদের ১,০৫,০০০, ১,০৫,০০০, সেখান থেকে মোট খরচ বাদ দিয়ে আমাদের অ্যান্সার আসলো, বা হচ্ছে যে নগদ প্রাপ্তি হিসাবে যে জের ছিল, প্রাপ্তি প্রদান হিসাবে যে নগদ ও ব্যাংক জমার জের ছিল, সেটা আসলো ৪৩,০০০, যেখানে নগদ দেখতে পাচ্ছি ১৩,০০০ এবং ব্যাংক জমা দেখতে পাচ্ছি ৩০,০০০। এরপরে সমন্বয়তে কিছু বিষয় দিয়েছে, বলছে ২০১৬ সালের অঙ্ক আমরা করছিলাম, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর। তো ২০১৬ সালের ১ জানুয়ারি, অর্থাৎ এটা হচ্ছে প্রারম্ভিক বিলিয়ার্ড টেবিল রয়েছে ২০,০০০ টাকা। তো এই বিলিয়ার্ড টেবিল হচ্ছে একটা স্থায়ী সম্পদ, এটা হচ্ছে একটা স্থায়ী সম্পদ। তো টেবিল বা আসবাবপত্র হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ। তো এই স্থায়ী সম্পদ ছিল ২০,০০০ টাকা, অর্থাৎ প্রারম্ভে একেবারে শুরুতে, এবং শুরুতে আসবাবপত্র ছিল ২৫,০০০ টাকা, বৃত্তি তহবিল ছিল ১৬,০০০ টাকা। তো এই যে বৃত্তি তহবিল বা যে কোনো ধরনের বিশেষ তহবিল হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য কি দায়, এক প্রকার দায়। এরপর দেখো অনাদায়ী চাঁদা কি? অনাদায়ী চাঁদা হচ্ছে সম্পদ, যে টাকা অনাদায়ী চাঁদা হচ্ছে বকেয়া আয়, অনাদায়ী চাঁদা হচ্ছে কি বকেয়া আয়, এই অংশটা হচ্ছে বকেয়া আয়, এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ, এটা প্রতিষ্ঠানের জন্য কি সম্পদ, এটা হচ্ছে প্রতিষ্ঠানের জন্য এক প্রকার সম্পদ। আচ্ছা, এ হচ্ছিল আমাদের সৃজনশীল আলোচনা। এরপরে আমরা কি চেয়েছে, বলছে যে অন্যান্য তথ্য, স্থায়ী সম্পত্তির উপর ৫% হারে অবচয় ধার্য করতে হবে। তো আমরা স্থায়ী সম্পদ দেখি কি আছে। স্থায়ী সম্পদ দেখো, এখানে দেখা যাচ্ছে একটা বিলিয়ার্ড টেবিল দেখা যাচ্ছে এবং আসবাবপত্র দেখা যাচ্ছে, এছাড়া আর কোনো স্থায়ী সম্পদ আমরা দেখছি না। তো স্থায়ী সম্পদের উপর যখন অবচয় করতে হবে, কখন আমাদের রিকোয়ারমেন্ট আসে, তখন আমি এর পূর্বেই তোমাদের জন্য প্রশ্ন পড়ার সাথে সাথে আমি একটু কি বিষয় জানা লাগবে সেগুলো আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। তো আমাদের ক নং প্রশ্নে আমাদের কি জানতে চেয়েছে, ৩১ ডিসেম্বর ২০১৬ তারিখে বৃত্তি তহবিলের জের নির্ণয় করো। কি বলছে? বৃত্তি তহবিলের জের। বৃত্তি তহবিল, আমি প্রথমে বলেছি বৃত্তি হচ্ছে, দেখো এখানে লিখেও দিয়েছি, বৃত্তি হচ্ছে এক প্রকার দায়। তো বৃত্তি তহবিলের জের, এখন দেখো বৃত্তি তহবিল শুরু কোথায়? বৃত্তি তহবিল দেখো, বৃত্তি তহবিলে প্রাপ্তি আছে, কত দেখো, বৃত্তি তহবিলে প্রাপ্তি আছে ৩০,০০০ টাকা, বৃত্তি তহবিলে প্রাপ্তি আছে ৩০,০০০ টাকা। এরপর দেখো বৃত্তি তহবিলে প্রদান আছে কিনা, দেখো এই যে বৃত্তি প্রদান আছে, দেখো ৭,০০০ টাকা, আমি একটু অন্য কালি ব্যবহার করি, বৃত্তি প্রদান আছে ৭,০০০ টাকা, বৃত্তি প্রদান আছে কত? ৭,০০০ টাকা। তাহলে বৃত্তিতে আমরা প্রাপ্তি পেয়েছি কত? বৃত্তি তহবিলে প্রাপ্তি হচ্ছে আমাদের ৩০,০০০ টাকা, প্রদান আছে। আর প্রারম্ভিক কোনো জের আছে কিনা আমরা যদি একটু সমন্বয়ের দিকে দেখি, বলছে বৃত্তি তহবিল, এই যে ২০১৬ সালের ১ জানুয়ারি, তার মানে এটা হচ্ছে প্রারম্ভিক সবকিছু, এরপরে যা যা দেওয়া আছে সব হচ্ছে প্রারম্ভিক। এখানে দেখো বৃত্তি তহবিল আছে ১৬,০০০ টাকা, তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক তহবিল, প্রারম্ভিক তহবিল। তাহলে এই যে প্রারম্ভিক তহবিল, এটা দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। তাহলে বৃত্তি তহবিল নির্ণয় করতে গেলে বৃত্তি তহবিলের সমাপনী জের ৩১ ডিসেম্বর মানে কি সমাপনী জের, ৩১ ডিসেম্বর মানে কি সমাপনী জের আমাদেরকে বের করতে বলেছে। তাহলে সমাপনী জের নির্ণয় করতে গেলে আমাদেরকে শুরু করতে হবে প্রারম্ভিক জের দিয়ে। দেখো প্রারম্ভিক জের দেওয়া আছে একেবারে সমন্বয়তে, প্রশ্নের নিচে একেবারে সমন্বয়তে। তো সমন্বয়তে আমরা দেখতে পাচ্ছি প্রারম্ভিক বৃত্তি তহবিলের জের হচ্ছে ১৬,০০০ টাকা। তো আমরা এটা দিয়ে শুরু করি। তাহলে দেখো কতে আমাদের কিভাবে অ্যান্সার করতে হবে, আমরা যেহেতু সমাপনীতে যাব, সমাপনী, এটাকে আমরা সমাপনী বলছি, সমাপনী জের, বৃত্তি তহবিলের সমাপনী জের। তো আমরা প্রারম্ভিক দিয়ে শুরু করি, প্রারম্ভিক বৃত্তি তহবিল, প্রারম্ভিক বৃত্তি তহবিল কত দেখলাম আমরা মাত্র? প্রারম্ভিক বৃত্তি তহবিল দেখো দেওয়া আছে ১৬,০০০ টাকা। তো এই যে আমরা ১৬,০০০ লিখি এখানে, ১৬,০০০, এর সাথে সারা বছরে আমরা বৃত্তি হিসাবে কত পেয়েছি সেটা আমরা যোগ করব। দেখো বৃত্তি হিসাবে প্রাপ্তির মধ্যে আছে ৩০,০০০ টাকা, তো আমরা ৩০,০০০ টাকা যোগ করব। কি লিখবো? যোগ বৃত্তি, যোগ হচ্ছে প্রাপ্তি, যোগ প্রাপ্তি ৩০,০০০ টাকা, যোগ প্রাপ্তি কত? ৩০,০০০ টাকা। তো এই অংশটা আমরা যোগ করি, হইলো আমাদের ৪৬,০০০ টাকা। দেখো আমরা কাউকে বৃত্তি প্রদান করেছে কিনা সেটা আমরা বাদ দিব। তো আমরা দেখলাম যে বৃত্তি প্রদান রয়েছে ৭,০০০ টাকা, বৃত্তি প্রদান রয়েছে কত? ৭,০০০ টাকা। তো আমরা এই অংশটা বাদ দিব,
বাদ বৃত্তি প্রদান, বৃত্তি প্রদান কত টাকা? 7,000 টাকা। বৃত্তি প্রদান আছে আমাদের 7,000 টাকা। তো এই 7,000 আমরা বাদ দিব, তাহলে যে অংশটা থাকবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তি তহবিলের সমাপনী জের। বৃত্তি তহবিলের সমাপনী জের, তাহলে আমরা লিখবো 39,000 টাকা। 39,000 টাকা, যেটা হচ্ছে আমাদের বৃত্তি তহবিলের সমাপনী জের। বৃত্তি তহবিলের সমাপনী জের, সমাপনী জের। ওকে, তো এটাই আমাদের কাছে আমাদের বের করতে বলেছিল যে 31 ডিসেম্বর। আমি বলেছিলাম যে 31 ডিসেম্বর মানে হচ্ছে সমাপনী জের নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রারম্ভিকের সাথে যে আইটেমগুলো যোগ আছে সেগুলো যোগ করেছি এবং যে আইটেমগুলো বিয়োগ রয়েছে সেগুলো বিয়োগ করেই কিন্তু আমরা বৃত্তি তহবিলের সমাপনী জের এই অংশটা পেয়ে গিয়েছি। এরপরে আমরা যদি খতে যাই, প্রারম্ভিক মূলধন তহবিলের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন তহবিল, তাহলে মূলধন তহবিলের ক্ষেত্রে আমি একটি সূত্র লিখেছিলাম একটু আগেই, যে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে প্রারম্ভিক সম্পদ সমূহ বা প্রারম্ভিক দায় সমূহ। তাহলে আমরা এই অঙ্কটা প্রারম্ভিক সম্পদ দিয়ে শুরু করব। আমরা কি দিয়ে শুরু করব? প্রারম্ভিক সম্পদ দিয়ে শুরু করব। আমরা শুরু করতে পারি কি দিয়ে? প্রারম্ভিক সম্পদ সমূহ দিয়ে। প্রারম্ভিক সম্পদ সমূহ, প্রারম্ভিক সম্পদ সমূহ, প্রারম্ভিক সম্পদ সমূহ, প্রারম্ভিক সম্পদ সমূহ। তো প্রারম্ভিক সম্পদের মধ্যে কি কি আছে দেখো, প্রারম্ভিক সম্পদের মধ্যে কি কি আছে দেখি আমরা। প্রারম্ভিক সম্পদে কি কি ছিল আমরা যদি একটু প্রশ্নে যাই, দেখো 2016 সালের 1 জানুয়ারি তারিখে, তাহলে এই যে একটা স্থায়ী সম্পদ দেখো দেওয়া আছে, বিলিয়ার্ড টেবিল 20,000 টাকা, তো এটা একটা সম্পদ। বা আসবাবপত্র 25,000 টাকা, এটা একটা সম্পদ। তাহলে আমরা লিখি বিলিয়ার্ড টেবিল, বিলিয়ার্ড টেবিল এটা একটা সম্পদ। তারপরে ছিল আসবাবপত্র, আসবাবপত্র একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ। তো এই দুইটার অ্যামাউন্ট কত ছিল? একটা ছিল 20 আর একটা ছিল 25। 20,000 এবং 25,000, 20,000 এবং 25,000, আর একটা কি 25,000। ওকে, এরপরে দেখো এরপরে আমাদের কি রয়েছে, আর কি কি রয়েছে? বৃত্তি তহবিল। তো এই যে বৃত্তি তহবিলটা কিন্তু দায় অনাদায়ী চাঁদা রয়েছে, আমাদের প্রারম্ভিক অনাদায়ী চাঁদা রয়েছে, এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। আমি কিন্তু এখানে লিখে দিয়েছিলাম। তাহলে আমরা লিখবো অনাদায়ী চাঁদা 2,000, অনাদায়ী চাঁদা 2,000। সম্পদের মধ্যে কি লিখবো? অনাদায়ী চাঁদা 2,000, অনাদায়ী চাঁদা 2,000, অনাদায়ী চাঁদা 2,000, অনাদায়ী চাঁদা হচ্ছে 2,000 টাকা। ওকে, আমরা আর কোনো সম্পদ আছে কিনা আমরা যদি একটু দেখি। প্রারম্ভিক সম্পদের মধ্যে বিলিয়ার্ড টেবিল, আসবাবপত্র, বৃত্তি তহবিল, আর কোনো সম্পদ আমাদের মধ্যে ছিল কিনা? আছে, দেখো প্রারম্ভিক জের আছে, এটা হচ্ছে প্রারম্ভিক জের, প্রারম্ভিক জের। তো এই দুইটাও আমাদের প্রারম্ভিক সম্পত্তি, এই দুটাও কি প্রারম্ভিক সম্পত্তি, সম্পত্তি। তো প্রারম্ভিক সম্পদের মধ্যে নগদ এবং ব্যাংক জমা জের যাবে 10,000 এবং 15,000, 10,000 এবং 15,000। তাহলে নগদ 10,000 এবং হচ্ছে ব্যাংক জমা 15,000, ব্যাংক জমা জের 15,000। তাহলে 10 এবং 15,000, 10,000 এবং 15,000। এখন এই যে অ্যামাউন্টগুলো আসলে এগুলো হচ্ছে আমাদের মোট সম্পত্তি। এগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা মোট সম্পত্তি পেয়ে যাচ্ছি। তাহলে দেখো 20 আর 25 হচ্ছে 45, 45, 45 আর হচ্ছে 15, 60, 70, 72,000 টাকা আসতেছে। তাহলে আমাদের মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ আসতেছে 72,000 টাকা। আমরা চাইলে এখানে লিখতে পারি যে প্রারম্ভিক মোট সম্পত্তি, এখানে লিখতে পারি চাইলে যে প্রারম্ভিক, প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পত্তি। ওকে, এরপরে আমরা লিখবো বাদ প্রারম্ভিক দায়সমূহ, বাদ প্রারম্ভিক দায়সমূহ, প্রারম্ভিক, প্রারম্ভিক দায়সমূহ, প্রারম্ভিক কি দায়সমূহ। তো প্রারম্ভিক দায়ের মধ্যে আমরা একটু যাই দেখি কি কি আছে প্রশ্নে। দেখো এখানে প্রারম্ভিক দায়ের মধ্যে জের ছিল, কোনো দায় প্রদেয় হিসাব বা কোনো ধরনের দায় আমরা দেখতে পাচ্ছি না শুরুতে, এবং শেষে আমরা দেখতে পাচ্ছি একটি দায় যেটা হচ্ছে বৃত্তি তহবিল। বৃত্তি তহবিল আছে কত? 16,000 টাকা। আমি এখানে কিন্তু লিখে দিয়েছিলাম এটা এক প্রকার দায়। তাহলে বৃত্তি তহবিল হচ্ছে 16,000 টাকা, এটা দায়। আর কোনো দায়, আর কোনো প্রারম্ভিক দায় আমরা দেখতে পাচ্ছি না। তাহলে প্রারম্ভিক আমাদের প্রারম্ভিক দায় আছে একটি, সেটি হচ্ছে বৃত্তি তহবিল 16,000 টাকা। সেটা কি? বৃত্তি তহবিল 16,000 টাকা, প্রারম্ভিক বৃত্তি তহবিল, প্রারম্ভিক বৃত্তি তহবিল নামে একটি দায় রয়েছে যেটা হচ্ছে অন্যদেরকে আমাদেরকে প্রদান করতে হবে, সেটা হচ্ছে 16,000 টাকা। যেহেতু একটা, তো আমরা সরাসরি বিয়োগ করে দিতে পারি 16,000 টাকা। তাহলে 72 থেকে আমরা যদি 16 বাদ দিই তাহলে 56,000 টাকা থাকে। কত টাকা? 56,000 টাকা আমাদের হচ্ছে আমাদের হচ্ছে প্রারম্ভিক সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পেলাম? প্রারম্ভিক মূলধন তহবিল। এটাকে আমরা কি হিসাবে লিখতে পারি? প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক, প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন তহবিল।
ওকে, তো এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল, যেটা হচ্ছে 56,000 টাকা। এরপরে তো আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল কিন্তু হয়ে গেল। আমরা গতে যদি যাই, গ নং সৃজনশীলে কি জানতে চেয়েছে, বলছে 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত বছরের আয় ব্যয় বিবরণী তৈরি করো। কি বলছে? আয় ব্যয় বিবরণী প্রস্তুত করো। তো আয় ব্যয় বিবরণীতে আমি কি বলেছিলাম তোমাদেরকে ছক পড়ানোর সময় একটু আগে, আয় ব্যয় বিবরণীতে যাবে আমাদের মুনাফা জাতীয় আয়গুলো যাবে, যেটা দিয়ে আমরা শুরু করবো, অর্থাৎ আমাদের মূল আয়, এবং হচ্ছে এই মূল আয় থেকে আমাদের যে পরিচালনা ক্ষেত্রে বা দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করতে যে ব্যয়গুলো থাকে সেই ব্যয়সমূহ আমাদেরকে বাদ দিলে আমরা কিন্তু ব্যয় অতিরিক্ত আয় বা আয় অতিরিক্ত ব্যয় পেয়ে যাব। তো দেখো 31 ডিসেম্বর 2016 তারিখে সমাপ্ত বছরের জন্য আমরা আয় ব্যয় বিবরণী করতে পারি। তো আয় ব্যয় বিবরণী করার জন্য আমাদের একটি ছকের প্রয়োজন হবে। ছকটা এরকম করে তোমরা কাটবা, 3টা টাকার ঘর দিবা এবং বিবরণ দিবা। তো দেওয়ার পর দেখো আমরা শুরু করব কি দিয়ে? আমরা মূলত শুরু করব আমাদের আয় দিয়ে। তো দেখো প্রাপ্তি সময়ের মধ্যেই কিন্তু আমাদের আয় রয়েছে, প্রাপ্তি সময়ের মধ্যে আমাদের আয় রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো, এবং আয় ব্যয় বিবরণীতে আমাদের যাবে শুধুমাত্র কি মুনাফা জাতীয় প্রাপ্তিগুলো যাবে। আয় ব্যয় বিবরণীতে কি যাবে আমি একটু লিখে দিই, মুনাফা জাতীয় আয় ব্যয় যাবে, মুনাফা জাতীয় আয় ও ব্যয়, মুনাফা জাতীয় আয় ও ব্যয় যাবে, আয় ও ব্যয় যাবে গতে আমাদের। তাহলে মুনাফা জাতীয় আয় কোনগুলো রয়েছে? দেখো মুনাফা জাতীয় আয় আমরা দেখতে পাচ্ছি চাঁদা, চাঁদা হচ্ছে আমাদের মুনাফা জাতীয়, চাঁদা হচ্ছে কি মুনাফা জাতীয়, মুনাফা জাতীয়। এরপরে দেখো বৃত্তি তহবিল, তো এই বৃত্তি তহবিলে যেটা পাই সেটা হচ্ছে আমাদের জন্য দায়। উইলকিত সম্পদ হচ্ছে মূলধন জাতীয়, উইলকিত সম্পদ কি মূলধন জাতীয়, মূলধন জাতীয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র দেখো এই দুইটা যাবে না, দায় আমাদের দায় যাবে না আয় ব্যয় বিবরণীতে, মূলধন জাতীয়গুলো যাবে না, শুধুমাত্র যাবে কোনটা? যাবে হচ্ছে শুধুমাত্র এটা মূলধন জাতীয় যে আয় রয়েছে সেটি, মূলধন জাতীয় যে আয় রয়েছে সেটি দিয়ে আমরা শুরু করব মূলত। তো এই আয়টা দিয়ে আমরা শুরু করব, এবং আয়ের কোনো বকেয়া আছে কিনা আমরা সমন্বয়ের ক্ষেত্রে দেখেছিলাম যে আয়ের একটা বকেয়া রয়েছে, যে অনাদায়ী চাঁদা হচ্ছে 2,000 টাকা, এটা হচ্ছে আয়ের বকেয়া, যেটাকে আমরা বলেছিলাম সম্পদ। তো এই আয়টা এই বছরের, এর জন্য আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে, এই আয়ের সাথে আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আয় পেলাম আমরা দুইটা, একটা হচ্ছে 40,000 টাকা এবং আরেকটি হচ্ছে বকেয়া রয়েছে 2,000 টাকা। তাহলে আয়গুলো আমরা একটু লিখে ফেলি। দেখো আমরা শুরু করব আয় দিয়ে, মুনাফা জাতীয় আয় দিয়ে। তো আমাদের মূল আয়ের উৎস আমরা প্রথমে লিখি আয়সমূহ, আয়সমূহ, আয়সমূহ। তো আমাদের মূল আয় কি? চাঁদা আয়। তাহলে চাঁদা আয় হচ্ছে আমাদের মূল আয়, চাঁদা আয়, যেটি অ্যামাউন্ট কত ছিল? চাঁদা আয়ের অ্যামাউন্ট ছিল দেখো 40,000 টাকা। মুনাফা জাতীয় আয় চাঁদা আয় হচ্ছে 40,000 টাকা, এবং বকেয়া দেখেছি আমরা 2,000 টাকা। তাহলে 40,000 টাকা দিয়ে আমরা শুরু করব। দেখো 40,000 টাকা, তাহলে চাঁদা আয় ছিল আমাদের 40,000 টাকা, এটার সাথে আমরা যদি বকেয়া যোগ করি 2,000 টাকা, অনাদায়ী চাঁদা, বকেয়া বা অনাদায়ী চাঁদা লিখতে পারো, অনাদায়ী চাঁদা, অনাদায়ী চাঁদা, অনাদায়ী চাঁদা, এটা হচ্ছে 2,000 টাকা। এটা কত? 2,000 টাকা। তাহলে আমাদের মোট আয় হলো 42,000 টাকা। মোট আয় কত হয়েছে? 42,000 টাকা। এখন এইখান থেকে আমরা ব্যয়সমূহ বাদ দিব, এখান থেকে কি দিব? ব্যয়সমূহ বাদ দিব, বাদ ব্যয়সমূহ, বাদ ব্যয়সমূহ, বাদ ব্যয়সমূহ। তাহলে বাদ ব্যয়সমূহ, বাদ ব্যয়সমূহ, তো বাদ ব্যয়সমূহ। এখন থেকে আমরা ব্যয়ের মধ্যে, প্রশ্নে ব্যয়ের মধ্যে কি কি আইটেম আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। তো ব্যয়ের মধ্যে দেখো কি কি আছে। দেখো প্রধান প্রধান যেগুলো বাদ প্রদান দেওয়া রয়েছে আমাদের প্রশ্নে, সেগুলো হচ্ছে দেখো প্রথমে রয়েছে ছাপা খরচ, ছাপা খরচ রয়েছে 9,000, বেতন প্রদান, মেরামত খরচ, আর এরপরে বিলিয়ার্ড টেবিল ক্রয়, যেটি এটি হচ্ছে আমাদের স্থায়ী সম্পদ, এটা হচ্ছে আমাদের নতুন ক্রয়, স্থায়ী সম্পদের নতুন ক্রয়, নতুন ক্রয় যেটা আমরা স্থায়ী সম্পদে যোগ করব, এটা হচ্ছে নতুন ক্রয়, নতুন ক্রয় স্থায়ী সম্পদ। তাহলে এটা আমাদের মুনাফা জাতীয় আয় ব্যয় যাচ্ছে না, মুনাফা জাতীয় আয় ব্যয়ের মধ্যে যাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ছাপা খরচ দিয়ে শুরু হলো 9,000, ছাপা খরচ 9,000, ছাপা খরচ 9,000। তাহলে আমরা ব্যয়গুলো একটু পরপর লেখার চেষ্টা করি। ছাপা খরচ, ছাপা খরচ 9,000, ছাপা খরচ 9,000 টাকা, ছাপা খরচ কত? 9,000। ওকে, এরপরে দেখো আর কি ব্যয় রয়েছে। এরপরে বেতন প্রদান 20,000 এবং মেরামত খরচ 6,000। বেতন প্রদান 20,000, বেতন প্রদান 20,000, বেতন প্রদান 20,000 এবং মেরামত খরচ 6,000, এবং মেরামত খরচ কত? 6,000, মেরামত খরচ 6,000, মেরামত খরচ কত? 6,000 টাকা, 6,000 টাকা। ওকে, এরপরে আমরা আর কি কি খরচ আছে একটু দেখার চেষ্টা করি। বিলিয়ার্ড টেবিল বলেছি এটা নতুন ক্রয় স্থায়ী সম্পদের মধ্যে যাবে, স্থায়ী সম্পদের সাথে যোগ হবে। বৃত্তি প্রদান, বৃত্তি প্রদান আমরা দেখেছি এক প্রকার দায়, তাহলে এটা আমাদের মুনাফা জাতীয় আয় বা ব্যয়ের মধ্যে যাবে না। আর কি কি প্রদান আছে আমরা যদি নিচের দিকে একটু দেখার চেষ্টা করি, নিচে সমন্বয়তে দেওয়া আছে বিলিয়ার্ড টেবিল ক্রয় করেছি, আসবাবপত্র, বৃত্তি
বৃত্তি প্রদান নামে আমাদের একটা ব্যয় রয়েছে, বৃত্তি প্রদান নামক আমাদের একটা ব্যয় রয়েছে। বৃত্তি তহবিলটা আমাদের জন্য দায়, আর বৃত্তি প্রদান যদি হয় সেটা হচ্ছে আমাদের জন্য এক প্রকার ব্যয়, সেটা আমাদের জন্য এক প্রকার কি ব্যয়। তাহলে বৃত্তি তহবিল বা যে কোনো ধরনের বিশেষ তহবিল অব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য চলতি দায়, কিন্তু আমাদের যদি কোনো প্রদান থাকে সেটা হচ্ছে আমাদের উক্ত বছরের একটা খরচ বা ব্যয়। তাহলে বৃত্তি প্রদান হিসাবে আমাদের 7,000 টাকা দেখাতে হবে। বৃত্তি প্রদান হিসাবে কত দেখাতে হবে? 7,000 টাকা। বৃত্তি প্রদান 7,000 টাকা, বৃত্তি প্রদান 7,000 টাকা। এরপর দেখো আমাদের সমন্বয়তে এসে আমাদের মূল ছকে প্রাপ্তি প্রদান হিসাবে আর কোনো ব্যয় বা আয় আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সমন্বয়তে এসে বলছে যে একটা বিলিয়ার্ড টেবিল ক্রয় করা হয়েছে 20,000 টাকা, এবং হচ্ছে আসবাবপত্র আছে 25,000 টাকা। পাশাপাশি তোমরা যদি প্রাপ্তি এবং প্রদান হিসাবের দিকে একটু খেয়াল করো, প্রাপ্তি এবং প্রদান হিসাবের দিকে খেয়াল করো, বিলিয়ার্ড টেবিল 1/10/2016, 1/10/2016, অর্থাৎ এটা হচ্ছে অক্টোবর মাসের 1 তারিখে ক্রয় করা হয়েছে। তাহলে প্রথম যে 9 মাস অতিবাহিত হয়েছে তখন কিন্তু কোনো ধরনের বিলিয়ার্ড টেবিল ছিল না। আর বিলিয়ার্ড টেবিল বলতে প্রারম্ভিক যে বিলিয়ার্ড টেবিল 20,000 টাকা এইটা ছিল, কিন্তু যে পরবর্তীতে আবার নতুন করে 20,000 টাকার ক্রয় করা হয়েছে এটার মধ্যে কোনো কিছুই ছিল না। তাহলে আমরা প্রারম্ভিক বিলিয়ার্ড টেবিল এবং হচ্ছে আসবাবপত্র নামক যে স্থায়ী সম্পদ আছে, এই দুইটা আছে স্থায়ী সম্পদ এই সৃজনশীলে। তাহলে এই দুইটার অবচয় যে অংশটা রয়েছে এতটুকু হচ্ছে আমাদের উক্ত বছরের ব্যয়। তাহলে আমরা এই স্থায়ী সম্পদের অবচয়টুকু দেখাবো ব্যয়ের মধ্যে, এই স্থায়ী সম্পদের অবচয়টুকু দেখাবো কোথায়? ব্যয়ের মধ্যে, ব্যয় অংশে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে একটা নোট দিয়ে দিয়েছিল তোমাদের অন্যান্য তথ্যের মধ্যে, যে স্থায়ী সম্পদের উপর 5% হারে অবচয় বা ডেপ্রিসিয়েশন ধরতে হবে। স্থায়ী সম্পদের উপর 5%, তাহলে আসবাবপত্রের উপর আমরা 5% অবচয় ধরবো এবং বিলিয়ার্ড টেবিলের উপর 5% অবচয় ধার্য করব। তাহলে আমরা প্রথমে আসবাবপত্রটা করে নিই। আসবাবপত্রের অবচয় 25,000 টাকার 5% হবে। তাহলে আসবাবপত্রের অবচয় কত হবে? 25,000 টাকার 5%। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের আসবাবপত্রের অবচয় 25,000 গুণ 5%, 25,000 মাল্টিপ্লাইড বাই 5%, 5/100। দেখো কত আসে? 25,000-এর 10% আছে 2,500 টাকা, এবং তার অর্ধেক করলে 1,250 টাকা, 1,250 টাকা। তোমরা চাইলে ক্যালকুলেটারও করতে পারো, যেহেতু এসএসসিতে তোমরা ক্যালকুলেটার ইউজ করতে পারবা। তাহলে আসবাবপত্রের অবচয় হচ্ছে 1,250 টাকা। এরপর দেখো আমাদের বিলিয়ার্ড টেবিল ছিল, আমাদের কি ছিল? বিলিয়ার্ড টেবিল নামক একটা আসবাবপত্র ছিল, বিলিয়ার্ড টেবিল, যেটার আমরা দেখেছিলাম যে প্রারম্ভিক জের ছিল 20,000 টাকা। কত ছিল? প্রারম্ভিক জের ছিল 20,000 টাকা। তো এই 20,000 টাকার উপর আমরা 5% করব, 20,000 মাল্টিপ্লাইড বাই 5%। তো দেখো কত আসে? 20,000-এর 5% আসে 1,000 টাকা, 1,000 টাকা। এবং দেখো আমরা দেখেছিলাম যে প্রশ্নের দিকে যদি একটু খেয়াল করি, যে আরো একটা বিলিয়ার্ড টেবিল ক্রয় করা হয়েছে, যেটা হচ্ছে 10 মাসের, অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখে, অক্টোবর মাসের 1 তারিখে। তাহলে এটার উপর আমরা পুরো 12 মাসের অবচয় ধার্য করতে পারবো না। এটার উপর আমাদের কত মাসের অবচয় ধার্য করতে হবে? এটার উপর আমাদেরকে 3 মাসের অবচয় ধার্য করতে হবে, যেহেতু 10, 11, 12 এই 3 মাস বাকি রয়েছে, যেটার অ্যামাউন্ট আছে 20,000 টাকা, যেটার অ্যামাউন্ট আছে কত? 20,000 টাকা। তাহলে আমরা এটা 3 মাসের অবচয় ধার্য করি, এটা 3 মাসের অবচয় ধার্য করি। তাহলে বিলিয়ার্ড টেবিল, বিলিয়ার্ড টেবিল, বিলিয়ার্ড টেবিল 1/10/2016, যেটার অবচয় হবে 20,000 মাল্টিপ্লাইড বাই 5% ইন্টু মাল্টিপ্লাইড বাই 5% মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমাদের 3 মাসের অবচয়, অর্থাৎ অক্টোবর 1 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত। তাহলে আমরা 3/12 বা 3/12 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। তাহলে এটা তোমরা ক্যালকুলেটরে করতে পারো, বা চাইলে কাটাকাটি করে করতে পারো, 3×4=12। এরপর দেখো এখানে আমরা যদি ক্যালকুলেটর ইউজ করতে চাই তাও করতে পারি। আর দেখো 20,000-এর 5% করলে হয় 1,000, এবং 1,000-কে আমরা যদি 3/4 দিয়ে মাল্টিপ্লাই করি, 3/4 দিয়ে মাল্টিপ্লাই করি, দেখো 3/4, 3/12, তাহলে 250 টাকা আসতেছে আমাদের, 250 টাকা। তাহলে আমাদের এই দুইটার অবচয়, এই দুইটা বিলিয়ার্ড টেবিলে যে অবচয় রয়েছে সেই দুইটা যদি আমরা যোগ করি, 1,250 টাকা আসে আমাদের এটারও। তারপরে আমরা দুইটা অবচয় এবং হচ্ছে উপরে যে ব্যয়গুলো ছিল সবগুলো একে একে যোগ করব। একটি হচ্ছে 9,000, আর একটি হচ্ছে 20,000, আর একটি হচ্ছে 6,000। 9 আর 20 29, এবং 6 হচ্ছে 35,000 টাকা, এবং এইখানে দুইটা মিলে দেখতে পাচ্ছি 35 এবং হচ্ছে 2,500, 35 এবং 2,500 হচ্ছে 37,500 টাকা, 37,500 টাকা। এটা হচ্ছে আমাদের মোট ব্যয়, এটা হচ্ছে আমাদের মোট ব্যয়, মোট ব্যয়। এখন এই মোট ব্যয় থেকে আমরা যদি আমাদের যে মোট আয় ছিল 42,000 টাকা, এখান থেকে যদি আমরা 37,500 টাকা বাদ দিয়ে দিই, তাহলে আমরা ব্যয় অতিরিক্ত আয় পাই। কি পাই? ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয় পাচ্ছি 4,500 টাকা,
4,500 টাকা, অর্থাৎ আমাদের আয়ের তুলনায় ব্যয় কম হয়েছে। তাহলে আমরা লিখবো ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয়, ব্যয় অতিরিক্ত আয় হচ্ছে আমাদের 4,500 টাকা, যেটি হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী বা আয় ব্যয় বিবরণী থেকে অ্যান্সার আসলো। তো এই ব্যয় অতিরিক্ত আয় বা হচ্ছে নিট আয় যেটা আমরা আমরা বলতে পারি, সেটা হচ্ছে আমাদের মূলধন তহবিলে স্থানান্তরিত হবে। এই কথাটাও এখানে লিখে দিতে হবে, মূলধন তহবিলে স্থানান্তরিত হবে, মূলধন তহবিলে স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হবে, স্থানান্তরিত হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের সৃজনশীল 1। এখন আমরা সৃজনশীল 2-এ যাব। সৃজনশীল 2-এ দেখো বলছে সৃজনী স্মৃতিসংঘ 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য একটি প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া আছে, প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া আছে। তো এই যে প্রাপ্তি ও প্রদান হিসাব, এই প্রাপ্তি ও প্রদান হিসাবের আমরা জানি ডেবিট পাশে উক্ত বছরে যাবতীয় প্রাপ্তিগুলো থাকে, অর্থাৎ বিগত বছর হোক, অগ্রিম আয় হোক, বা হচ্ছে মূলধন জাতীয় আয় বা মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, সকল অংশই কিন্তু আমাদের এই প্রাপ্তি অংশে রয়েছে, যেটা শুরু হয়েছে নগদ এবং ব্যাংক জমার জের দিয়ে। কি দিয়ে শুরু হয়েছে? নগদ এবং ব্যাংক জমার যে জের রয়েছে 1/1/2017, মানে প্রারম্ভিক জের দিয়ে আমরা শুরু করেছি, যেটা হচ্ছে 23,000 টাকা। এবং চাঁদা দেওয়া রয়েছে দেখো 2016 সালে 2,000 টাকা, 2017 সালে দেওয়া আছে 30,000 টাকা এবং 2018 সালের আছে 1,000 টাকা। তাহলে দেখো এই যে 2016 সালের যেটা ছিল, 2016 সালের যেটা ছিল, এটা হচ্ছে বিগত বছরের, এটা হচ্ছে বিগত বছরের, এটা হচ্ছে বিগত বছরের আয়। এরপরে দেখো 2017 সালে এটা হচ্ছে আমাদের বর্তমান বছরের আয়, এবং 2018 সালে যেটা আছে এটা হচ্ছে অগ্রিম আয়। এখন দেখো বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ হচ্ছে একটা মুনাফা জাতীয় আয়। তারপরে উইলকৃত সম্পদ দেওয়া আছে, যেটা আমরা মূলধন জাতীয় প্রাপ্তি হিসেবে বলতে পারি। অনুদান প্রাপ্তি, অনুদান প্রাপ্তি দেখো 10,000 টাকা। এরপরে দেখো রয়েছে বিবিধ প্রাপ্তি, বিবিধ প্রাপ্তিকে আমরা মুনাফা জাতীয় বলতে পারি, কিন্তু অনুদান প্রাপ্তি যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, যেহেতু বড় অঙ্কের। অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বড় অঙ্কের হলে আমরা সেটাকে মূলধন জাতীয় প্রাপ্তি বলবো। এরপর দেখো আমাদের প্রদানের পাশে, প্রদানের পাশে রয়েছে বেতন, ছাপা ও মণিহারি, সাধারণ খরচাবলী, টেলিফোন খরচ। তাহলে এই অংশটা দেখতে পাচ্ছি আমরা, প্রথম যে চারটি রয়েছে এটা হচ্ছে মুনাফা জাতীয়, এটা হচ্ছে মুনাফা জাতীয় অংশ, এটা কি মুনাফা জাতীয় অংশ। এরপর দেখো রয়েছে আসবাবপত্র ক্রয় 1/7/2017, অর্থাৎ যদি কখনো অবচয় নির্ণয় করতে বলে বা অবচয়ের হার দেওয়া থাকে, আমাদেরকে 6 মাসের অবচয় করতে হবে এই সম্পত্তির উপরে। তারপর দেখো দান খয়রাত, ভাড়া, নগদ ও ব্যাংক, এবং নগদ ও ব্যাংক জমা জের রয়েছে 31/12/2017 সালের, অর্থাৎ এটা হচ্ছে সমাপনী জের, সমাপনী জের। তো এই ছিল আমাদের আলোচনা। এরপরে দেখো আমরা যদি সমন্বয় সমূহতে যাই, কোথায় যাই? সমন্বয় সমূহ যে রয়েছে, সমন্বয়তে যদি আমরা যাই, অন্যান্য তথ্যাবলীর মধ্যে রয়েছে 1 জানুয়ারি 2017 তারিখে ক্লাবের অন্যান্য সম্পত্তি ছিল দালান কোঠা, আসবাবপত্র। দালান কোঠা কত ছিল? দালান কোঠা ছিল 1 লক্ষ টাকা, আসবাবপত্র ছিল 20,000 টাকা। কত ছিল? আসবাবপত্র ছিল 20,000 টাকা, এবং 10% বিনিয়োগ ছিল 40,000 টাকা, 10% বিনিয়োগ ছিল 40,000 টাকা। তাহলে এগুলো হচ্ছে আমাদের সম্পদ, দেখো সম্পত্তি ছিল। তাহলে এগুলো হচ্ছে আমাদের প্রারম্ভিক সম্পত্তি, এগুলো কি আমাদের প্রারম্ভিক সম্পত্তি। একটা সম্পত্তি দেখতে পাচ্ছি দালান কোঠা, আরেকটা হচ্ছে আসবাবপত্র, এবং এইটা দেখো এটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এটা কি? দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এই দুইটা হচ্ছে সম্পদ, এই দুটো হচ্ছে সম্পদ, আর পরেরটা হচ্ছে বিনিয়োগ। এরপর হচ্ছে বেতনের 1,000 টাকা বিগত বছরের জন্য পরিশোধ করা হয়েছে। তাহলে এই 1,000 টাকা হচ্ছে বকেয়া, এই 1,000 টাকা হচ্ছে বকেয়া, যেটা হচ্ছে দায়, যেটা হচ্ছে দায়। কিন্তু চলতি বছরের বেতন, চলতি বছরের বেতন 2,000 টাকা এখনো অপরিশোধিত রয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের দায় ছিল, যেটা আমরা পরিশোধ করে দিয়েছি। আর চলতি বছরের বকেয়া বেতন এখনো 2,000 টাকা রয়েছে, চলতি বছরের বকেয়া বেতন এখনো 2,000 টাকা রয়েছে। এরপর দেখো ছাপা ও মণিহারি খরচ 500 টাকা বকেয়া রয়েছে। তাহলে এটাও একটা দায়, এটাও বর্তমান বছরের দায়। চলতি বছরের, এটা হচ্ছে চলতি বছরের বকেয়া বেতন, আর এটা হচ্ছে বিগত বছরের দায়, এটা হচ্ছে চলতি বছরের দায়। কিন্তু সাধারণ খরচা বলি 800 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, এটা অর্থাৎ এটা হচ্ছে চলতি বছরের সম্পদ, এটা হচ্ছে চলতি বছরের চলতি সম্পদ বা চলতি বছরের সম্পদ। এবার দেখো চলতি বছরের চাঁদা এখনো 4,000 টাকা আদায় হয়নি। তাহলে এটা হচ্ছে বকেয়া চাঁদা, যেটা হচ্ছে আমাদের জন্য কি এক প্রকার সম্পদ, সম্পদ এবং আয়, সম্পদ, চলতি বছরের সম্পদ। এবার হচ্ছে দালান কোঠার উপর 5% অবচয় এবং আসবাবপত্রের উপর 10% অবচয় ধার্য করতে হবে। তাহলে আমরা দালান কোঠা দেখতে পাচ্ছি এখানে, যেটার উপর 5% অবচয় হবে, এবং আসবাবপত্রের উপর কত হবে? 10% অবচয় হবে, 10% অবচয় হবে। তো এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্ন পড়ার সাথে সাথে আমরা এই বিষয়গুলো আইডেন্টিফাই করে ফেললাম যে কোথায় কি হতে পারে। এখন আমরা প্রশ্নের রিকোয়ারমেন্টে যাব, রিকোয়ারমেন্টে আমাদের কাছে কি চেয়েছে সেটা যদি একটু পড়ি। বলছে বছর শেষে নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। কি বলছে? বছর শেষে নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। বছর শেষে নিট স্থায়ী সম্পদের পরিমাণ, নিট স্থায়ী সম্পদ,
নিট স্থায়ী সম্পদ। দেখো কি চাচ্ছে, চাচ্ছে যে নিট স্থায়ী সম্পদ, নিট স্থায়ী সম্পদ। এখন এই নিট স্থায়ী সম্পদের মধ্যে তাহলে কি কি যাবে? নিট স্থায়ী সম্পদ তাহলে আমরা প্রারম্ভিক সম্পদ বা নতুন যদি কোনো কৃত সম্পদ থাকে সেগুলো আমরা যোগ করব, এবং করার পর অবচয়গুলো যদি বাদ দিই তাহলে আমরা কিন্তু নিট স্থায়ী সম্পদ পাবো। তা দেখো এখানে প্রারম্ভিক সম্পদ ছিল দুইটা, একটা হচ্ছে দালান কোঠা আর একটা হচ্ছে আসবাবপত্র। এবং দেখো এই যে আসবাবপত্রের সাথে আরো একটা কিন্তু ক্রয় যুক্ত হয়েছে, যেটা হচ্ছে 1/7/2017 তারিখে। তাহলে এইটাও আসবাবপত্রের সাথে যোগ হবে এই 8,000 টাকা, কিন্তু এটার অবচয় হবে 6 মাসের। এটার অবচয় হবে কত? 6 মাসের। এটার অবচয় হবে 6 মাসের, আর বাকিগুলোর অবচয় হবে 1 বছরের। তাহলে এটার ক্ষেত্রে 1 বছরের অবচয়, 1 বছরের অবচয়, এবং আসবাবপত্রের ক্ষেত্রেও কি এই 20,000 টাকার উপরে 1 বছরের অবচয় হবে। তাহলে আমরা নিট স্থায়ী সম্পদের ক্ষেত্রে দুইটা সম্পদ আমরা লিখে ফেলি, দুইটা সম্পদ লিখে, একটা হচ্ছে দালান কোঠা 1,00,000 টাকা যার 5% অবচয়। তাহলে আমরা লিখি নিট স্থায়ী সম্পদ, নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়, নিট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয়। তাহলে আমরা শুরু করব কি দিয়ে? আমরা শুরু করব দালান কোঠা, শুরু করব কি দিয়ে? দালান কোঠা দিয়ে। তাহলে দালান কোঠা আমরা উপরে লিখতে পারি স্থায়ী সম্পত্তি সমূহ। কি লিখতে পারি? স্থায়ী সম্পত্তি সমূহ, স্থায়ী সম্পত্তি সমূহ, স্থায়ী সম্পত্তি সমূহ, স্থায়ী সম্পত্তি সমূহ, স্থায়ী সম্পত্তি সমূহ। যেটা আমরা শুরু করব কি দিয়ে? শুরু করব হচ্ছে দালান কোঠা দিয়ে। দালান কোঠা, দালান কোঠা। তো দালান কোঠা কত টাকা আছে? দালান কোঠা আছে 1,00,000 টাকা। দালান কোঠা আছে 1,00,000 টাকা, 1,00,000 টাকা। এটা থেকে কি দিব? বাদ দিব হচ্ছে অবচয়, বাদ অবচয়, বাদ অবচয়। অবচয় কত পার্সেন্ট? 5%। তাহলে 1,00,000 টাকার 5%, 1,00,000 টাকা মাল্টিপ্লাইড বাই 5%, অর্থাৎ 5/100। তাহলে আমাদের 5,000 টাকা বাদ দিতে হচ্ছে, 5,000 টাকা কি করতে হচ্ছে? বাদ দিতে হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে এখানে এই 5,000 বাদ দেওয়ার পর 95,000, অর্থাৎ নিট দালান কোঠা হচ্ছে আমাদের 95,000। এরপরে আমরা আসবাবপত্রে যাই। আসবাবপত্র, দেখো আসবাবপত্র আছে কত? দেখো আসবাবপত্র, আসবাবপত্র আছে আমাদের, দেখো আসবাবপত্র আছে 20,000 টাকা, প্রারম্ভিক আসবাবপত্র আছে 20,000 টাকা। তো আমরা 20,000 টাকা লিখি, 20,000। এর সাথে দেখো নতুন ক্রয় হয়েছে, যোগ নতুন ক্রয়, যোগ নতুন ক্রয়। নতুন ক্রয় কত? দেখো নতুন ক্রয় হচ্ছে 1/7/17 হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা। তাহলে নতুন ক্রয় হচ্ছে 8,000 টাকা, 8,000 টাকা। 28,000 টাকা হইলো। এটা থেকে আবার কি করতে হবে? অবচয় বাদ দিতে হবে, বাদ অবচয়, বাদ অবচয়। তাহলে এই 28,000 টাকার উপরে কি আমি অবচয়ের হার কত? দেখো 10%। তাহলে এই 28,000-এর উপরে আমরা কি 10% ধরবো? এই 28,000-এর উপর 10% ধরা যাবে না, বরং আমাদেরকে কি করতে হবে? 20,000-এর উপর 10% ধরতে হবে। যেহেতু 20,000 প্রথম, যে এটা হচ্ছে প্রারম্ভিক, এটা হচ্ছে একেবারে শুরুতে 1/1/17 থেকে, 1/1/17 থেকে। তাহলে এটার উপর আমরা 10% ধরবো, এবং পাশাপাশি বাকি যে 8,000 আছে, বাকি যে 8,000 আছে সেটার উপর আমরা কি করতে পারি? 8,000 ইন্টু 10% ইন্টু কয় মাসের? যেহেতু আমরা এটা কিনছি হচ্ছে 1/7/17 সালে, তাহলে এটা হচ্ছে 6 মাসের জন্য, এটা হচ্ছে 6 মাসের, এটা হচ্ছে 6 মাসের অবচয়। তাহলে আমরা 6/12 দিব, 6/12। তাহলে দেখো এই 20,000-এর 10% করলে হয় 2,000 টাকা, এবং 8,000-এর 10% করলে হয় 800 টাকা, যেটাকে আবার হাফ করতে হচ্ছে। 8,000 টাকার 10% করলে হয় 800, যেটাকে হাফ করলে হচ্ছে আমাদের 400 টাকা। তাহলে এখানে হচ্ছে 2,000 এবং এখানে 400, তাহলে 2,400 টাকা। তোমরা চাইলে ক্যালকুলেটারে করতে পারো, 2,400 টাকা। তো 2,400 টাকা আমরা একটু বাদ দিব। 2,400 টাকা বাদ দিলে আমাদের কত হয়? দেখো 28,000 থেকে যদি আমরা 2,400 বাদ দিই তাহলে 25,600 টাকা। কত টাকা? 25,600 টাকা, 25,600 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের নিট আসবাবপত্র, এবং এই 25,000 এবং 95,600, 25,600 এবং 95,000 যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1,20,600 টাকা, 1,20,600 টাকা আমাদের হচ্ছে নিট স্থায়ী সম্পদ। 1,20,600 কি আমাদের নিট স্থায়ী সম্পদ। এটা হচ্ছে আমাদের নিট স্থায়ী সম্পদ, এটা হচ্ছে আমাদের নিট স্থায়ী সম্পদ, নিট স্থায়ী সম্পদ। ওকে, এটা হচ্ছে আমাদের নিট স্থায়ী সম্পদ। তো এটাই আমাদের রিকোয়ারমেন্ট কতে ছিল। কতে হচ্ছে আমাদের অ্যান্সার হলো নিট স্থায়ী সম্পদ 1,20,600 টাকা। এরপরে আমরা যদি খতে যাই, খতে আমাদের কাছে জানতে চেয়েছে কি? দেখো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। এটিতেও জানতে চেয়েছে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো। তাহলে প্রারম্ভিক মূলধন তহবিলের ক্ষেত্রে কি দিয়ে শুরু হয়? প্রারম্ভিক মূলধন তহবিল শুরু হয় হচ্ছে প্রারম্ভিক সম্পদ দিয়ে। কি দিয়ে শুরু হয়? প্রারম্ভিক সম্পদ। এখন প্রারম্ভিক সম্পদের মধ্যে কি কি আছে আমরা যদি একটু দেখি। বলছে প্রারম্ভিক সম্পদের মধ্যে নগদ ও ব্যাংক জমার জের আছে 23,000 টাকা। এখানে আর কোনো সম্পদ আছে কিনা দেখি। এখানে আর কোনো সম্পদ নেই।
এবং এইখানে আসার পর সম্পদ রয়েছে। তাহলে আমরা নগদ এবং ব্যাংক জমা 23,000 টাকা দিয়ে শুরু করি, নগদ ও ব্যাংক জমা। তাহলে প্রারম্ভিক মূলধন সম্পদ, প্রারম্ভিক মূলধন তহবিল শুরু হবে আমাদের হচ্ছে প্রারম্ভিক সম্পত্তি দিয়ে। কি দিয়ে শুরু হবে? প্রারম্ভিক সম্পত্তি দিয়ে। প্রারম্ভিক প্রারম্ভিক সম্পদ সমূহ, প্রারম্ভিক সম্পদ সমূহ, প্রারম্ভিক সম্পদ সমূহ। তাহলে প্রারম্ভিক সম্পদের মধ্যে কি আছে? প্রথমে রয়েছে আমাদের নগদ ও ব্যাংক জমার জের, প্রারম্ভিক নগদ ও ব্যাংক জমার জের। এটা লিখতে পারি আমরা নগদ ও ব্যাংক জমার জের, ব্যাংক জমার জের, যেটা হচ্ছে 1117, অর্থাৎ প্রারম্ভিক ব্যাংক জমা, নগদ ও ব্যাংক জমার জের, যেটা কত ছিল? দেখো প্রারম্ভিক ব্যাংক জমার জের ছিল 23,000 টাকা। কত টাকা? 23,000 টাকা। আমরা সরাসরি লিখে দিব 23,000 টাকা, 23,000 টাকা। ওকে, তো এই 23,000, এরপরে আমরা আর কি কি প্রারম্ভিক সম্পদ রয়েছে? দেখো প্রারম্ভিক সম্পদ রয়েছে দালান কোঠা আছে এবং আসবাবপত্র রয়েছে, দালান কোঠা এবং আসবাবপত্র রয়েছে। আমরা যদি কতে দেখো নিট স্থায়ী সম্পদ কিন্তু করেছি, অর্থাৎ অবচয় বাদ দেওয়ার পর আমরা কিন্তু সেটা পেয়েছি। তো আমরা নিট স্থায়ী সম্পদ এখানে লিখে দিতে পারি সরাসরি, যে নিট স্থায়ী সম্পদ, বা আলাদা আলাদা করে তোমরা চাইলে লিখতে পারো। আমরা লিখছি নিট স্থায়ী সম্পদ, নিট স্থায়ী সম্পদ, প্রারম্ভিক নিট স্থায়ী সম্পদ। কি লিখতে পারি? আমাদের স্থায়ী নিট প্রারম্ভিকটা দিতে হবে। এখানে তো আবার নতুন ক্রয় ছিল, তাহলে এটা আমরা নিতে পারছি না, তাহলে আমরা প্রারম্ভিকটা নেই শুধু। দেখো দালান কোঠা আছে 1,00,000 টাকা এবং আসবাবপত্র আছে 20,000 টাকা। অবচয় বাদ দেওয়া যাবে না, যেহেতু প্রারম্ভিক সম্পত্তির কথা বলেছে। তাহলে দালান কোঠা 1,00,000 এবং আসবাবপত্র 20,000। দালান কোঠা 1,00,000, দালান কোঠা 1,00,000 টাকা, দালান কোঠা 1,00,000 টাকা এবং হচ্ছে আসবাবপত্র রয়েছে 20,000 প্রারম্ভিক হিসেবে। তাহলে আমরা অবচয় কিন্তু বাদ দিব না, যেহেতু প্রারম্ভিক, তাহলে আমরা অবচয় বাদ দিয়ে দেখাবো না প্রারম্ভিকের ক্ষেত্রে। ওকে, এরপরে দেখো, এরপরে বলছে আর কোনো সম্পদ আছে কিনা আমরা দেখি। প্রারম্ভিক মোট সম্পদ বলছে 10% বিনিয়োগ। এরপর দেখো বেতনের, বেতনের 10% বিনিয়োগও একটা সম্পদ, আমাদের বিনিয়োগও কিন্তু সম্পদের মধ্যে যায়। তাহলে আমরা লিখতে পারি বিনিয়োগ 40,000 টাকা, 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ, 10% বিনিয়োগ 40,000 টাকা। 10% বিনিয়োগ কত? 40,000 টাকা। 10% বিনিয়োগ 40,000 টাকা। তো এই ছিল আমাদের সম্পদের মধ্যে যা যা ছিল প্রারম্ভিক সম্পদ। এরপরে আর কোনো আমাদের প্রারম্ভিক সম্পদ নেই। তো প্রারম্ভিক সম্পদগুলো আমরা যোগ করব। প্রারম্ভিক সম্পদগুলো আমরা যোগ করার পর দেখছি যে দেখো কত কত হয়। এখানে 23, 1,23,000 এবং হচ্ছে 60, তাহলে 1,83,000 টাকা। কত টাকা? 1,83,000 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক মোট সম্পদ। এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মোট সম্পদ, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক, প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ, প্রারম্ভিক মোট সম্পদ। ওকে, তো 1,83,000 টাকা আমাদের প্রারম্ভিক মোট সম্পদ। এখন এখান থেকে আমরা প্রারম্ভিক দায় বাদ দিব। কি বাদ দিব? প্রারম্ভিক দায় নামক যে অংশ রয়েছে সেটি বাদ দিব। তাহলে বাদ, বাদ প্রারম্ভিক দায় সমূহ, প্রারম্ভিক দায় সমূহ, প্রারম্ভিক দায় সমূহ। এখন প্রারম্ভিক দায়ের মধ্যে কি কি আছে দেখো। প্রারম্ভিক দায়ের মধ্যে আছে দেখো, বেতনের 1,000 টাকা বিগত বছরের জন্য পরিশোধ করা হয়েছে, কিন্তু চলতি বছরের বেতন 2,000 টাকা অপরিশোধিত আছে। ছাপা মনিহারি খরচ 500 টাকা বকেয়া আছে, কিন্তু সাধারণ খরচাবলী 800 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। চলতি বছরের চাঁদা এখনো 4,000 টাকা আদায় হয়নি দালান কোঠার উপর। তাহলে দেখো বেতনের 1,000 টাকা বিগত বছরের, তাহলে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক, এটা হচ্ছে প্রারম্ভিক দায়, এটা হচ্ছে প্রারম্ভিক দায়। আর কোনো দায় আমরা প্রারম্ভিক দেখতে পাচ্ছি না, তাহলে এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক দায়। তাহলে এই দায়টা আমরা বাদ দিতে পারি 1,000 টাকা। তাহলে প্রারম্ভিক দায়ের মধ্যে আছে বিগত বছরের বকেয়া বেতন, বিগত বছরের বকেয়া বেতন, বিগত বছরের বকেয়া বেতন কত টাকা? 1,000 টাকা। কত টাকা? 1,000 টাকা। তাহলে এই 1,000 টাকা আমরা বাদ দিব। আর কোনো আমরা প্রারম্ভিক দায় অন্তত দেখতে পাচ্ছি না, তাহলে আমরা এটা সরাসরি বাদ দিতে পারি 1,000 টাকা, সরাসরি এই কলাম থেকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 1,82,000 টাকা আমাদের অ্যান্সার, 1,82,000 টাকা আমাদের অ্যান্সার। তাহলে এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল, এটা হচ্ছে আমাদের কি? প্রারম্ভিক মূলধন তহবিল, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন তহবিল, প্রারম্ভিক মূলধন তহবিল। ওকে, এটা হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন তহবিল 1,82,000 টাকা। আমরা চলে যাব আমাদের গ নং প্রশ্নে। গ নং প্রশ্নে
দেখো গতে জানতে চেয়েছে 2017 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের মোট ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। দেখো মোট ব্যয় জানতে চেয়েছে, শুধুমাত্র কতটুকু অংশ, মোট ব্যয়ের অংশ জানতে চেয়েছে, শুধুমাত্র মোট ব্যয়ের অংশ, শুধুমাত্র কোন অংশটি, মোট ব্যয়ের অংশ, মোট ব্যয় জানতে চেয়েছে, মোট ব্যয়ের পরিমাণ। তাহলে মোট ব্যয় হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী বা আয় ব্যয় বিবরণীর আংশিক, তাহলে আমাদেরকে আংশিক করতে হবে, মোট আয়টা দেখানো লাগবে না, শুধুমাত্র ব্যয়ের অংশটা করলেই হবে। আমরা প্রশ্নে চলে যাই। তো প্রশ্নে কি কি ব্যয় আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। দেখো বেতন, প্রথমে কি বলছে, বেতনের কথা বলছে। তো আমরা বেতন দিয়ে যদি শুরু করি, দেখো বেতন রয়েছে 6,000 টাকা। এখন এই বেতনের মধ্যে কোনো বকেয়া বা অগ্রিম আছে কিনা এটা আমরা একটু দেখি। তো বেতনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেতনের 1,000 টাকা বিগত বছরের, যেটা হচ্ছে বকেয়া, বিগত বছরের বকেয়া, এটা আমরা বাদ দিব, এবং চলতি বছরের বেতন বকেয়া হচ্ছে 2,000 টাকা, তাহলে এটা যোগ করতে হবে। তাহলে বেতনের ভিতরে আমরা দুইটা দেখতেছি, একটা হচ্ছে বিগত বছর যেটা আমরা এই বছরের ব্যয় থেকে বাদ দিব, এবং আরেকটা হচ্ছে চলতি বছরে যেটা আমরা যোগ করব। তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি, বেতন হচ্ছে আমাদের কত, দেখো বেতন রয়েছে 6,000 টাকা, বেতন রয়েছে আমাদের 6,000 টাকা। তাহলে আমরা বেতন দিয়ে শুরু করি, বেতন 6,000 টাকা, বেতন 6,000 টাকা, 6,000 টাকা বাদ, বাদ বিগত বছরের বকেয়া, বিগত বছরের বকেয়া, বিগত বছরের বকেয়া কত, 1,000 টাকা, বিগত বছরের বকেয়া হচ্ছে 1,000 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5,000 টাকা, এটা আসতেছে কত, 5,000। এছাড়া আমরা দেখলাম চলতি বছরের বকেয়া যোগ হবে, চলতি বছর অর্থাৎ এই বছরের কোনো খরচ যদি থাকে সেটা যোগ হবে, চলতি বছরের, চলতি বছরের বকেয়া, এই বছরের বকেয়া কত, 2,000 টাকা, যেটা হচ্ছে যোগ হবে, 2,000 টাকা হচ্ছে যোগ হবে। 2,000 টাকা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি বেতন সংক্রান্ত লেনদেন হচ্ছে 7,000। তাহলে বেতন শেষ হলো। এরপরে দেখো আমাদের আর কি খরচ আছে মুনাফা জাতীয়, বলছে ছাপা ও মণিহারি, ছাপা ও মণিহারি হচ্ছে 1,500 টাকা। কোনো বকেয়া বা অগ্রিম আছে কিনা আমরা একটু দেখি। ছাপা ও মণিহারি 500 টাকা বকেয়া আছে, তাহলে আমরা ছাপা ও মণিহারি লিখবো 1,500 টাকা এবং বকেয়া 500 টাকা, ছাপা ও মণিহারি। এরপর আমরা চলে যাব ছাপা ও মণিহারিতে, ছাপা ও মণিহারি, ছাপা ও মণিহারি, ছাপা ও মণিহারি 1,500 টাকা যোগ চলতি বছরের বকেয়া, যোগ কি, বকেয়া, যোগ বকেয়া, যোগ বকেয়া আছে 500 টাকা, বকেয়া আছে কত, 500। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2,000 টাকা, কত টাকা, 2,000 টাকা। ওকে, এরপরে দেখো আর কি খরচ আছে, আর কি খরচ আছে এর মধ্যে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। এরপর বলছে সাধারণ খরচাবলী, তাহলে সাধারণ খরচাবলীর কোনো অনাদায়ী বা বকেয়া আছে কিনা। বলছে সাধারণ খরচাবলীর 800 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে, সাধারণ খরচাবলীর 800 টাকা অগ্রিম প্রদান করা হয়েছে। তাহলে সাধারণ খরচাবলী 4,800 বাদ অগ্রিম, সাধারণ খরচাবলী 4,800 বাদ অগ্রিম, সাধারণ খরচাবলী, খরচাবলী, সাধারণ খরচাবলী 4,800, 4,800 মাইনাস হচ্ছে অগ্রিম, মাইনাস কি, অগ্রিম হচ্ছে 800, অগ্রিম হচ্ছে 800 টাকা, অগ্রিম হচ্ছে 800 টাকা। তাহলে 800 বাদ দিব, 4,000 টাকা, কত টাকা, 4,000 টাকা। ওকে, এরপরে আর কি খরচ আছে আমরা যদি একটু যাই। দেখো খরচের মধ্যে আর কি আছে, বলছে টেলিফোন খরচ 1,000 টাকা, টেলিফোন খরচ 1,000 টাকা, টেলিফোন খরচ কত, 1,000। আমরা লিখবো টেলিফোন খরচ 1,000 টাকা, টেলিফোন খরচ 1,000, টেলিফোন খরচ 1,000, টেলিফোন খরচ 1,000। দেখি টেলিফোন খরচের কোনো বকেয়া আছে কিনা। দেখো টেলিফোন খরচ সংক্রান্ত কোনো বকেয়া আছে কিনা, টেলিফোন খরচ সংক্রান্ত কোনো বকেয়া নেই আমরা দেখতে পাচ্ছি, আর টেলিফোন খরচ সংক্রান্ত কোনো বকেয়া নেই। এরপরে আমরা প্রশ্নে যদি যাই, এরপর বলছে আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র ক্রয় তো স্থায়ী সম্পদ, দান খয়রাত আছে 16,000 টাকা, দান খয়রাত কত আছে, 16,000, দান খয়রাতে যাব 16,000, দান খয়রাত 16,000 টাকা, দান খয়রাত কত, 16,000 টাকা, 16,000 টাকা। এরপর আর কি খরচ আছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। দান খয়রাতের পরে ভাড়া আছে 14,000 টাকা, ভাড়া আছে কত, 14,000। ভাড়ার কোনো সমন্বয় আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। বলছে বেতন, বেতন ছাপা মণিহারি খরচ সাধারণ খরচাবলী চলতি বছরের চাঁদা, তাহলে ভাড়ারও কোনো সমন্বয় নেই। ভাড়া হচ্ছে 33, ভাড়া হচ্ছে 14,000 টাকা, ভাড়া হচ্ছে 14,000 টাকা, ভাড়া কত, 14,000 টাকা, ভাড়া হচ্ছে 14,000 টাকা। আমরা সমন্বয়টা একটু চেক দিব যে কোনো ধরনের কোনো কিছু বাদ বা বাদ পড়েছে কিনা। সমন্বয়তে আমরা যদি যাই, সমন্বয়তে সকল প্রকার খরচা আমরা অ্যাড করেছি, কিন্তু শুধুমাত্র এই যে অবচয় দুটো অ্যাড করা হয়নি, অবচয়ের যে দুইটা বিষয় ছিল এই দুটো অ্যাড করিনি। তাহলে আমরা দুইটা বছরে ক নাম্বারে দেখো অবচয় করেছিলাম, ক নাম্বারে অবচয় করেছিলাম। দেখো দালান কোঠার অবচয় হয়েছিল আমাদের 5,000 টাকা, দালান কোঠার অবচয় কত হয়েছিল, 5,000।
এবং আসবাবপত্রের অবচয় হয়েছিল 2,400 টাকা। দালান কোঠার অবচয় হয়েছিল 5,000 এবং আসবাবপত্রের অবচয় হয়েছিল 2,400 টাকা। তাহলে এই দুইটা আমরা একটু দেখব। দালান কোঠার অবচয়, দালান কোঠার অবচয়, দালান কোঠার অবচয়। আমরা যদি এটাকে স্থায়ী সম্পত্তির অবচয় নামে লিখি, এভাবে যদি লিখতে পারি, স্থায়ী সম্পত্তির অবচয়, স্থায়ী সম্পত্তির, স্থায়ী সম্পত্তির অবচয়, স্থায়ী সম্পত্তির অবচয় কোলন দিয়ে দুইটা আছে আমাদের, একটা হচ্ছে দালান কোঠা, একটা হচ্ছে দালান কোঠার অবচয়, দালান কোঠার অবচয়, দালান কোঠার অবচয় ক হতে, ক নং হতে আমরা দেখতে পেয়েছি যে 5,000 টাকা, 5,000 টাকা, কত টাকা? 5,000 টাকা। আরেকটা হচ্ছে আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয়, ওইটা আমরা কতে করেছিলাম? ক নঙে করেছিলাম, ক হতে, ক হতে। তো ক হতে দেখে আসি অবচয় কত ছিল। আসবাবপত্রের অবচয়, আসবাবপত্রের অবচয় ছিল আমাদের, দেখো আসবাবপত্রের অবচয় ছিল 2,400 টাকা। কত টাকা? 2,400 টাকা। তো এই আসবাবপত্রের অবচয় আমরা 2,400 টাকা লিখে ফেলবো, 2,400 টাকা। তো এই ছিল আমাদের মূলত খরচের অংশ, আমাদেরকে এই আংশিক করতে বলেছে। তো আমরা মোট ব্যয়টা এখন একটু যদি যোগ করে দিই, ক্যালকুলেটরে যদি আমরা একটু যোগ করার চেষ্টা করি, দেখো 2,400, আমরা পূর্বের পেজ থেকে করে আসি। দেখো বলছে 7 এবং 2 9 এবং 4 13,000, 13,000, 13 আর 1 14, 14 আর হচ্ছে 16, 14 আর 16 30,000, আর 14,000 44,000, আর 5,000, 44 আর 5 49, আর 2 হচ্ছে 51,400 টাকা। কত টাকা? 51,400 টাকা আসতেছে আমাদের মোট ব্যয়ের পরিমাণ। কিসের পরিমাণ? মোট ব্যয়ের পরিমাণ। তাহলে মোট ব্যয়, মোট ব্যয়, মোট ব্যয় হচ্ছে আমাদের 51,400 টাকা। এটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দুইটা সৃজনশীল পূর্ণাঙ্গভাবে করার চেষ্টা করেছি। তো এই দুইটা সৃজনশীল তোমাদেরকে একেবারে বেসিক টু অ্যাডভান্স আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এই ছিল আমাদের এই অধ্যায়ের, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অধ্যায়ের সৃজনশীল অংশের সমাধান। দুইটি সৃজনশীল আমি তোমাদেরকে ব্যাখ্যা সহকারে প্রতিটি পয়েন্ট বোঝানোর চেষ্টা করেছি। এরপরে আমরা আমাদের অব্যবসায়ী প্রতিষ্ঠান সংক্রান্ত যে আলোচনা এবং সৃজনশীল সলভ করলাম, এরপর কিভাবে তোমাদের বোর্ড পরীক্ষাগুলোতে এমসিকিউ আসে এবং কিভাবে তোমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করবা, সেটা যদি আমরা একটু দেখি। আমরা তোমাদের জন্য এই চ্যাপ্টারে আরো 15টি এমসিকিউ সংযোজন করেছি, যেগুলো করলে তোমাদের এমসিকিউ করতেও কিন্তু ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না। তো চলো কথা না বাড়িয়ে আমরা এমসিকিউ এর দিকে যাই। বলছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি? অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কোনটি? আমরা প্রথমেই একেবারে শুরুতেই স্লাইডে পড়েছিলাম অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি। তো দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন করা নয়। এটাও বলছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য উৎপাদন বন্ধ করা, এর দুটি কোনোটিই নয়। বলছে সদস্যদের সেবা দেওয়া এবং হচ্ছে জনকল্যাণমূলক কাজ। আমরা পড়েছিলাম যে সেবা প্রদান করা এবং দেশের সেবা প্রদান এবং জনকল্যাণমূলক কাজ হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেশ্য। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, হুবহু স্লাইডে ছিল। এরপরে কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল বহির্ভূত? কোনটি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিশেষ তহবিল বহির্ভূত? আমরা বিভিন্ন তহবিল পড়েছিলাম। সেই তহবিলের ভিতরে দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন কাজ করার জন্য বিভিন্ন তহবিল গঠন করে থাকে, যেমন বৃত্তি তহবিল, তারপর দেখো মূলধন তহবিল, ত্রাণ তহবিল। কিন্তু এই যে টুর্নামেন্ট, টুর্নামেন্ট হচ্ছে ক্ষণস্থায়ী বা এককালীন কাজ, একবারের কাজ। এটা হচ্ছে এককালীন করা হয়। ধরো একটা টুর্নামেন্টের আয়োজন করলাম হুট করে, এটা হচ্ছে এককালীন কাজ। তো এটার জন্য আলাদা করে বিশেষ তহবিল করা হয় না। যে কাজগুলো নিয়মিত করতে হয়, যেমন বৃত্তি প্রদান করা, মূলধন, ত্রাণ, এগুলো হচ্ছে আমাদের বিশেষ তহবিলের অংশ। তাহলে এই যে বিষয়গুলো, এইটা, এইটা এবং এটা হচ্ছে বিশেষ তহবিল, এটা হচ্ছে বিশেষ তহবিল। আর বাকিটা হচ্ছে হচ্ছে টুর্নামেন্ট তহবিল, হচ্ছে এককালীন। তাহলে এই টুর্নামেন্ট তহবিল হচ্ছে তহবিল বহির্ভূত, বিশেষ তহবিল বহির্ভূত। তাহলে আমাদের অ্যান্সার হবে খ। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? খ। এই প্রশ্নের অ্যান্সার হবে খ। এরপর 3-এ যদি আমরা যাই, অব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের আয়ের প্রধান উৎস কি? অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের প্রধান উৎস কি? আয়ের প্রধান উৎস। তাহলে অব্যবসায়ী প্রতিষ্ঠান তো মুনাফা অর্জন করে না, এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান আমরা জানি বিক্রয় থেকে মুনাফা অর্জন করে। তাহলে এটা হচ্ছে না। সেবা প্রদান করা, চাঁদা, অনুদান। তাহলে সেবা প্রদান করে এবং বিক্রয় করে হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান আয় করে। কারা আয় করে? ব্যবসায়ী প্রতিষ্ঠান আয় করে, সেবা প্রদান এবং বিক্রয় করে। আর চাঁদা হচ্ছে, চাঁদা হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল আয়ের উৎস। মূল আয়, মূল আয় কাদের? অব্যবসায়ী প্রতিষ্ঠানের। কাদের? অব্যবসায়ী প্রতিষ্ঠানের। অনুদান হচ্ছে এককালীন বড় অঙ্কের আয়, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। কিন্তু আমাদের মূল আয়ের উৎস হচ্ছে চাঁদা। মূল আয়ের উৎস হচ্ছে অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাঁদা। 4-এ যদি আমরা যাই, অব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ অবস্থা জানা যায় কোন হিসাবের মাধ্যমে? নগদ অবস্থা।
তা দেখো অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা প্রাপ্তি ও প্রদান হিসাব করেছি, আয় ব্যয় হিসাব করেছি, আর্থিক অবস্থার বিবরণী করেছি। তাহলে আয় ব্যয় হিসাব এবং আর্থিক অবস্থার বিবরণীতে আমরা সম্পদের অবস্থা জানতে পারি, এবং হচ্ছে আয় ব্যয় বিবরণীতে আমরা কি জানতে পারি, আয় এবং ব্যয়ের পরিমাণে। কিন্তু নগদের পরিমাণ জানতে গেলে আমাদেরকে প্রাপ্তি ও প্রদান হিসাব করতে হয়, যেখানে আমরা কি পাই, নগদ কত টাকা আমাদের প্রাপ্তি বা আগমন ঘটেছে এবং নগদে কত টাকা আমরা প্রদান করেছি, এটা আমরা শুধুমাত্র প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে জানতে পারি। তাহলে নগদের অবস্থা জানতে পারি কোথা থেকে, নগদের অবস্থা জানতে পারি প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে। কোনটি থেকে, প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে। কোনটি থেকে, প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে। 5-এ যদি আমরা যাই, প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট উদ্বৃত্ত কি বোঝায়, তাহলে প্রাপ্তি এবং প্রদান হিসাব যে আমরা তোমাদেরকে ছকটি দেখিয়েছিলাম, সেখানে এক পাশে ছিল ডেবিট, তার বাম পাশে ডেবিট ছিল, যেখানে আমরা কি করতাম, প্রাপ্তিগুলো লিখতাম, যেখানে আমরা প্রাপ্তিগুলো লিখতাম। আর ক্রেডিট পাশে লিখতাম কি, প্রদান সমূহ। ক্রেডিট পাশে লিখেছিলাম কি, প্রদান সমূহ। তাহলে এই যে প্রাপ্তি এবং প্রদান, আমরা জানি যে প্রাপ্তি পাশটা যেহেতু নগদ টাকার চেয়ে প্রদান অংশ কখনোই বেশি হতে পারে না, স্বাভাবিকভাবে আমাদের ডেবিট জের হয়, অর্থাৎ ডেবিট পাশের অ্যামাউন্টটা কি হয়, বড় হয়, ডেবিট পাশের অ্যামাউন্টটা বড় হয়। তাহলে এই যে প্রাপ্তি ও প্রদান হিসাবে ডেবিট জের কি প্রকাশ করে, কি প্রকাশ করে বলতো, প্রাপ্তি ও প্রদান হিসাবের জের কি প্রকাশ করে, দেখো কি বলছে, আয় অতিরিক্ত ব্যয়, ব্যয় অতিরিক্ত আয়। আয় অতিরিক্ত ব্যয় এবং ব্যয় অতিরিক্ত আয় হয় আয় ব্যয় বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে, আয় ব্যয় বিবরণীর মাধ্যমে। আয় ব্যয় বিবরণীর মাধ্যমে আমরা জানতে পারি এই দুইটা জানতে পারি আয় ব্যয় বিবরণীর মাধ্যমে। তাহলে এই দুইটা হচ্ছে না। হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী জের। তাহলে দেখো হাতে নগদ এবং ব্যাংক জমার প্রারম্ভিক জের দিয়ে আমরা এই প্রাপ্তি ও প্রদান হিসাব শুরু করি এবং শেষ করি সমাপনী জের দিয়ে। তাহলে আমরা এইটা জানতে পারি, প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে হাতে নগদ ও ব্যাংক জমার সমাপনী জের আমরা জানতে পারি। এরপর দেখো নগদ প্রাপ্তি ও বকেয়া খরচ সম্পর্কিত লেনদেন। দেখো নগদ প্রাপ্তি জানতে পারি নগদ প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে, কিন্তু বকেয়া খরচ জানতে পারি হচ্ছে আমাদের আয় ব্যয় বিবরণী থেকে। তাহলে এটাও আমাদের হচ্ছে না। তাহলে অ্যান্সার হচ্ছে গ। 6 যদি যাই, প্রাপ্তি ও প্রদান হিসাব সাধারণত কোন জের প্রকাশ করে। দেখো প্রাপ্তি ও প্রদান হিসাব একটু আগে এখানে আলোচনার সময় আমি মাত্র বললাম যে এটার ডেবিট জেরটা বড় হয়। তাহলে এটা সাধারণত কোন জের প্রকাশ করে, ডেবিট জের প্রকাশ করে। অর্থাৎ প্রাপ্তির চেয়ে প্রদান সাধারণত বেশি হতে পারে না। অর্থাৎ তুমি একটা অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে ধরো 1 লক্ষ টাকা আয় করেছো, তো তুমি হচ্ছে প্রদান মানে নগদে তো 1 লক্ষ টাকার বেশি দিতে পারবা না চাইলেও। তো এই যে 1 লক্ষ টাকার বেশি যে দিতে পারবা না, এটা না দেওয়ার কারণেই আমাদের প্রাপ্তি বা প্রদান হিসাবের জের হয় ডেবিট। এটা জের হয় কি, ডেবিট। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবের জের সাধারণত কোন জের থাকে, সাধারণত ডেবিট জের হয়। সাধারণত কি হয়, ডেবিট জের হয়। এরপরে দেখো 7-এ যদি যাই, চলতি বছরে চাঁদা প্রাপ্তি 60,000 টাকা। অর্থাৎ এই বছরে আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা দেখছি যে এটা হচ্ছে 60,000 টাকা আমরা মোট পাইছি। এখন এর ভিতর বিগত বছরে থাকতে পারে, অগ্রিম থাকতে পারে। তাহলে ধরো 2026 সালে যদি পেয়ে থাকি, 2025 সালে যদি কোনো কিছু আয় থাকে সেগুলো আমরা বাদ দিব, 2027 সালের আয় থাকলে সেগুলোও বাদ দিব। শুধুমাত্র 2026 সালের যে আয়গুলো রয়েছে সেগুলো আমরা ইনক্লুড করার চেষ্টা করবো। এখন দেখো যার মধ্যে 6,000 টাকা বিগত বছরে, তাহলে বিগত বছরে হলে এটা আমরা বাদ দিব। বলছে 8,000 টাকা পরবর্তী বছরের হলে সেটাও আমরা মাইনাস করব। চলতি বছরের চাঁদা এত টাকা অনাদায়ী আছে, অর্থাৎ বকেয়া চাঁদা যদি থাকে এই বছরে, সেটা আমরা কি করব, যোগ করব। আর কোনো কিছু আছে, আর কোনো কিছু নাই। তাহলে চাঁদা বাবদ কত টাকা প্রদর্শিত হবে আয় ব্যয় হিসাবে। তাহলে আয় ব্যয় হিসাবে আমরা কত দেখাবো, উক্ত বছরের যে আয় আছে সেটা দেখাবো। তাহলে আমরা পাইছি 60,000, পাইছি কত, 60,000, যার মধ্যে গত বছরের আয় রয়েছে 6,000। তাহলে এটা তো এই বছর দেখাবো না, গত বছরের আয় রয়েছে কত, 60,000, যেটা হচ্ছে বাদ দিয়ে দেখাতে হবে, এই বছর দেখানো যাবে না। 6,000, দুঃখিত 6,000। এরপরে দেখো বলছে 8,000 টাকা পরবর্তী বছরে, তাহলে অগ্রিম চাঁদা এটাও আমাদেরকে বাদ দিয়ে দেখাতে হবে। আর চলতি বছরের কোনো যদি বকেয়া থাকে যেটা আমরা পরবর্তীতে পাবো, সেটা এই বছরের আয় হিসাবে এ বছর দেখাতে হবে। তাহলে এটা হচ্ছে 10,000, এটা হচ্ছে 10,000 চলতি বছরের বকেয়া চাঁদা। তাহলে এইগুলো যোগ বিয়োগ করলেই মূলত আমাদের আয় ব্যয় হিসাবে জের আমরা পাচ্ছি। তাহলে 60,000 থেকে 6,000 বাদ দিলে 54, 54 থেকে 8 বাদ দিলে 46, 46-এর সাথে আমরা যদি 10 যোগ করি তাহলে 56,000 টাকা। কত টাকা, 56,000 টাকা হচ্ছে আমাদের এই বছরের আয় ব্যয় বিবরণীতে যাবে। তাহলে অ্যান্সার হচ্ছে 56। এরপরে আমরা যদি 8-এ যাই, মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান দ্বারা কি বোঝায়। মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদান দ্বারা কি বোঝায়, বলছে দেখো মূলধন জাতীয় প্রাপ্তি। দেখো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে, মূলধন জাতীয় প্রাপ্তি ধরো 1 লক্ষ টাকা আমরা পাইলাম, 1 লক্ষ টাকা পেলাম। তো এই প্রাপ্তির মধ্যে আমার আয় থাকতে পারে, কি থাকতে পারে, আয় থাকতে পারে। একটা অংশ থাকতে পারে আয় থাকতে পারে। আর একটা অংশ ধরো আমাদেরকে কেউ বৃত্তি দেওয়ার জন্য হচ্ছে কাউকে আমাদেরকে কোনো অনুদান দিল, সেটা কি অন্য কাউকে আমাদেরকে প্রদান করতে হবে। তাহলে ওই অংশটা হচ্ছে আমাদের দায়, ওই অংশটা আমাদের জন্য কি, দায়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি থাকতে পারে, আয় ও দায়। কি থাকতে পারে, প্রাপ্তি ও প্রদান দ্বারা কি বোঝায়, বলছে প্রাপ্তি দ্বারা বোঝায় আয় এবং প্রদান দ্বারা কি বোঝায়, আয় ও দায় নামক কোনো কিছু আছে কিনা। দেখো আয় ও দায়
একটা পাচ্ছি দায় ও ব্যয়, তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি, প্রাপ্তির মধ্যে আমরা বলছি বৃত্তি তহবিল হলে দায় এবং প্রদান, আচ্ছা প্রদান বলেছে, প্রদান হলে সেটা হচ্ছে ব্যয়, প্রদান হলে সেটা কি ব্যয়। তাহলে আয়, দায় এবং আয় থাকতে পারে, পাশাপাশি সেটা কি ব্যয়, তাহলে দায় ও ব্যয় হবে অ্যান্সার। তাহলে দায় ও ব্যয় হবে কি অ্যান্সার, কতে রয়েছে দায় ও ব্যয়, কতে রয়েছে কি দায় ও ব্যয়। ওকে, এরপরে দেখো অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি, অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি, অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি, অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি, তো অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান কোনটি, অব্যবসায়ী মুনাফাভোগী প্রতিষ্ঠান, দেখো অব্যবসায়ী আবার মুনাফাভোগী, তো আমি বলেছিলাম যে অব্যবসায়ী প্রতিষ্ঠান হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে মুনাফা ভোগ করে জনকল্যাণমূলক কাজের পাশাপাশি, আর একটা হচ্ছে শুধুমাত্র জনকল্যাণমূলক কাজ করে, শুধুমাত্র জনকল্যাণমূলক কাজ করে কোনগুলো, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো, আর যেটা হচ্ছে শুধুমাত্র মুনাফা জনকল্যাণের পাশাপাশি কিছুটা মুনাফা অর্জন করে, এমন বলেছিলাম আইন সংঘ, তারপর চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্ম। তো আমরা একটু দেখি, বলছে প্রকৌশলী কনসালটেন্ট ফার্ম, তাহলে এরা হচ্ছে পরামর্শের বিনিময়ে সেবা প্রদান করে এবং পাশাপাশি কি করে আয় অর্জন করে, তাহলে এটা হচ্ছে মুনাফাভোগী প্রতিষ্ঠান, এটা হচ্ছে কোন প্রতিষ্ঠান মুনাফাভোগী প্রতিষ্ঠান। তারপর বলছে ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এগুলো হচ্ছে অমুনাফাভোগী, এগুলো কি অমুনাফাভোগী, এগুলো হচ্ছে অমুনাফাভোগী। ওকে, এবার 10-এ যদি আমরা যাই, চলতি বছরের প্রাপ্ত চাঁদা 20,000 টাকা, চলতি বছরের প্রাপ্ত চাঁদা, চলতি বছরের প্রাপ্ত চাঁদা 20,000 টাকা, যার মধ্যে বিগত বছরের 2,000 টাকা, যার মধ্যে বিগত বছরের কত 2,000 টাকা, তাহলে বিগত বছরেরটা আমরা মাইনাস করব, বিগত বছরেরটা কি করব মাইনাস করব, এবং পরবর্তী বছরেরটা আমরা মাইনাস করে দেখাবো। এছাড়া চলতি বছরের চাঁদা 4,000 টাকা বগে আছে, পূর্বের একটা এমসিকিউ এই ধরনের আমরা সলভ করেছি, হুবহু সেম হবে, তাহলে চলতি বছরেরটা আমরা যোগ করব, তাহলে আমাদের প্রাপ্তি ঘটেছে কত, প্রাপ্তি ঘটেছে দেখো 20,000 টাকা, প্রাপ্তি ঘটেছে কত 20,000 টাকা, প্রাপ্তি হচ্ছে আমাদের 20,000 টাকা, এর থেকে আমরা বিগত বছরের 2,000 বাদ দিব, পরবর্তী বছরের 3,000 বাদ দিব, এবং যোগ করব কোনটা, যোগ করব হচ্ছে চলতি বছরের যদি কোনো বকেয়া থাকে, চলতি বছরের বকেয়া আছে 4,000 টাকা, তাহলে দেখো 20,000 থেকে 5 মাইনাস দিলে 15 আর 4 হচ্ছে 19,000 টাকা আমাদের অ্যান্সার। তাহলে আয় ব্যয় হিসাবে আমাদের দেখাতে হবে 19,000 টাকা, কত টাকা 19,000 টাকা, যেটা অপশন বিতে রয়েছে, অপশন বিতে রয়েছে। এরপরে 11 নং এমসিকিউতে যদি আমরা যাই, উষা সেবা সংঘের মোট সদস্য সংখ্যা 890 জন, 890 জন, বার্ষিক চাঁদার হার 50 টাকা, সদস্য প্রতি কত 50, 90 জন সদস্য এখনো চাঁদা প্রদান করেনি, আয় ব্যয় হিসাবে চাঁদা বাবদ কত দেখাতে হবে, তাহলে আয় ব্যয় হিসাবে আমরা শুধুমাত্র বর্তমান বছরের যে চাঁদা আয় সেটা দেখাই, এখন বর্তমান বছরের চাঁদা আয় কোথা থেকে আসে, সদস্যদের চাঁদা থেকে আসে, তাহলে এই যে 90 জন সদস্য এখনো চাঁদা দেয়নি, তাহলে এটা বাদ দেওয়া যাবে না, অর্থাৎ 890 জন যে 50 টাকা করে দেয়, এটাই মূলত আমাদের চাঁদা আয়, এই বছরের চাঁদা আয়, তাহলে এই বছরের চাঁদা আয় হচ্ছে আমাদের সদস্য সংখ্যা গুণ হচ্ছে সদস্য প্রতি চাঁদার হার, সদস্য সংখ্যা গুণ সদস্য প্রতি চাঁদার পরিমাণ, সদস্য প্রতি চাঁদা, তাহলে সদস্যের সংখ্যা কত দেখো, সদস্য সংখ্যা হচ্ছে 890 জন, 890 জন, সদস্য প্রতি চাঁদা কত 50 টাকা, তাহলে এটাই হচ্ছে আমাদের চাঁদা আয়, এটাই হচ্ছে আমাদের কি চাঁদা আয়, তাহলে 890 গুণ 50 দাও, 890 গুণ 50 44,500 কত টাকা, 44,500 টাকা, 44,500 টাকা, যেটা অপশন গ তে আছে, অপশন গ হচ্ছে আমাদের অ্যান্সার, তাহলে এটার অ্যান্সার হচ্ছে অপশন গ। 12-তে যদি আমরা নিচের কোন দফাটি প্রাপ্তি ও প্রদান হিসাবের অন্তর্ভুক্ত নয়, তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবের অন্তর্ভুক্ত নয় কোনটা দেখো তো, তাহলে প্রাপ্তিতে যায় যাবতীয় প্রাপ্তি এবং প্রদানে যায় যাবতীয় প্রদানগুলো, এখন বলছে অগ্রিম চাঁদা, বকেয়া চাঁদা, অনুদান, উইলকৃত ধন দৌলত, তাহলে দেখো অগ্রিম চাঁদা আমাদের একটি প্রাপ্তি, অগ্রিম চাঁদা এক প্রকার প্রাপ্তি, দেখো অনুদান আমাদের এক প্রকার প্রাপ্তি, উইলকৃত ধন দৌলত এটা আমাদের এক প্রকার প্রাপ্তি, তাহলে প্রাপ্তি দেখছি, আর এই যে বকেয়া চাঁদা এটা তো আমরা প্রদান করিনি এখনো, এটা এখনো প্রদান করিনি, আর এটা তো পাওয়ার কোনো প্রশ্নই আসে না, এটা আমাদেরকে দিতে হবে কিন্তু প্রদান করিনি, তাহলে এটা হচ্ছে আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এটা হচ্ছে আমাদের প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত নয়। আমরা 13-তে যদি যাই, মূলধন তহবিল অব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কি, মূলধন তহবিল, দেখো মূলধন তহবিল অব্যবসায় প্রতিষ্ঠানের জন্য কি, তাহলে মূলধন হচ্ছে এটা অব্যবসায় হোক ব্যবসায় হোক, মূলধন বা মালিকানা সত্ত্ব হচ্ছে প্রতিষ্ঠানের জন্য অন্তর্দায়, প্রতিষ্ঠানের জন্য কি অন্তর্দায়, প্রতিষ্ঠানের জন্য এক প্রকার অন্তর্দায়, যেহেতু এটা মালিক পাবে, তাহলে এটা অন্তর্দায়, এটা বহির্দায় নয়, আর পাওনাদার যারা আছে সেগুলো হচ্ছে বহির্দায়, তাহলে এটিকে আমরা বলবো অন্তর্দায়, অন্তর্দায় হচ্ছে খতে আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে খ, অ্যান্সার হবে কি খ। এরপরে 14-তে আমরা যদি যাই, আজীবন সদস্যদের চাঁদা কি, আজীবন সদস্যদের চাঁদা
কি, তাহলে আমরা একটা ছক পড়েছিলাম যে কোনগুলো মূলধন জাতীয় আয়, কোনগুলো মূলধন মুনাফা জাতীয় আয়, কোনগুলো মূলধন জাতীয় ব্যয়, কোনগুলো মুনাফা জাতীয় ব্যয়। সেখানে দেখবা আজীবন সদস্যদের চাঁদা, অর্থাৎ আজীবন সদস্যদের চাঁদা হয় এককালীন বড় অঙ্কের, এককালীন এককালীন বড় অঙ্কের, অর্থাৎ এরা একবারে বড় অঙ্কের টাকা দিবে এবং আজীবন সদস্য থাকবে। অর্থাৎ এককালীন একটা নির্ধারিত বড় অঙ্কের অ্যামাউন্ট দেয়, যেটার কারণে তাদেরকে আজীবন সদস্য বলা হয়। তাহলে এটা হচ্ছে আমাদের মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি। এটা হচ্ছে আমাদের কি মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, যেহেতু বড় অঙ্কের এবং অনিয়মিত হয়। এটা কি হয়? অনিয়মিত হয়। এটা হচ্ছে অনিয়মিত। তাহলে অনিয়মিত কোনো কিছু হইলে সেটাকে আমরা বলি মূলধন জাতীয়। সেটাকে আমরা কি বলি? মূলধন জাতীয়, অনিয়মিত। ওকে, এরপরে দেখো আমরা 15 নং এমসিকিউতে যদি চাই, বকেয়া খরচ হিসাবকালের কোন জাতীয় হিসাব, কোন জাতীয় খরচ? বকেয়া খরচ। দেখো বকেয়া খরচ বলতেছে, বকেয়া খরচ। তাহলে বকেয়া খরচে যদি আমরা সমন্বয় করি, যদি কি করি? সমন্বয় জাবেদা করি। কি করি? সমন্বয় জাবেদা যদি আমরা করি, তাহলে দেখো আমাদের লিখতে হয় খরচ হিসাব ডেবিট। কি লিখতে হয়? খরচ হিসাব ডেবিট। তো এটা হচ্ছে একটা ব্যয়, এবং পাশাপাশি আমরা যেহেতু নগদে টাকা দিই না, আমরা লিখি বকেয়া খরচ ক্রেডিট। কি লিখি? বকেয়া খরচ। কি লিখি? বকেয়া খরচ ক্রেডিট। বকেয়া খরচ ক্রেডিট, যেটি হচ্ছে এই বকেয়া খরচ হচ্ছে আমাদের জন্য এক প্রকার দায়। তাহলে বকেয়া খরচ কি? একটা হচ্ছে ব্যয় এবং হচ্ছে দায়। এটা হচ্ছে ব্যয় এবং দায়, ব্যয় এবং দায়। এটা কি? ব্যয় এবং দায়। তাহলে খরচ বা ব্যয় এবং দায়, ব্যয় ও দায়। তো এখানে ব্যয় লেখা নাই, খরচ লেখা আছে। তাহলে খরচ ও দায় অথবা ব্যয় ও দায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আলোচনা করতে করতে আমাদের একেবারে আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। তো আজকের ক্লাসটিতে মূলত আমি তোমাদেরকে অব্যবসায়ী প্রতিষ্ঠান, অর্থাৎ দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব সংক্রান্ত বেসিক আলোচনার পাশাপাশি সৃজনশীল করতে তোমাদের কি কি জানা লাগবে সেগুলোর বিভিন্ন ছক উপস্থাপন করেছি, আলোচনা করেছি, এবং এরপরে কিন্তু দুইটা সৃজনশীল একেবারে ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি। এবং এই অধ্যায় সংক্রান্ত তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নের 15টি এমসিকিউ আমি তোমাদেরকে সলভ করে দিয়েছি। এভাবে এমসিকিউ গুলো এবং সৃজনশীলগুলো যদি তোমরা সলভ করো, তোমাদের ইনশাল্লাহ বা এই যা যা করালাম এগুলো যদি বারবার প্র্যাকটিস করার পাশাপাশি একটু বইটা যদি একটু খোলো এবং কয়েকটা এমসিকিউ এবং সৃজনশীল যদি প্র্যাকটিস করো, ইনশাল্লাহ এই অধ্যায় সংক্রান্ত আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। তো তোমাদের সবার জন্য, তোমাদের সবার একাদশ, দ্বাদশ এবং এইচএসসিতে যারা আছো সবার জন্য শুভকামনা। তোমরা সবাই পড়াশোনা করো, ভালো ফলাফল করো, বোর্ডগুলোতে তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করে তোমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাও, সেই প্রত্যাশা করি। তো তোমাদের সাথে আবারও কোনো একটা ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।